আর কোথায় গেল রে? তোরা জয়েন করছিস না কেন? স্যার আমি তো জয়েন করেছি। এই তো দেখলাম তুই জয়েন করে বসে আছিস, বাকিরা আর কোথায়? হারিয়ে গেছে। স্যার কত নাম্বার পেয়েছি অঙ্কতে? ও বললেন না তো। ও নম্বর শুনে কি করবি তুই? না ওটা বলেন না। তোর তো চাপ নেওয়ার কিছু নেই। তুই পড়াশোনা কর না। ওটা তো ইন্টারনালের মার্কস, ওটা আমি দেবো। স্যার বলছি যে আমার ফার্স্ট সেমিস্টার তো ক্লিয়ার হয়নি অঙ্কতে, এবার হুম। এবার এবার তো দিতে হবে মানে এই সেমিস্টারে। হুম, দিয়ে দিবি। কি আছে, অসুবিধা কি আছে? হ্যাঁ বলছি তাহলে ওই গ্রুপে জয়েন করিয়ে দেবেন, ফার্স্ট সেমিস্টারের গ্রুপে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করে দেবো। ক্লাস করবি? ক্লাস ঠিক আছে করব না হয়। না না হয় ব্যাপারটা না, যদি করিস তবেই জয়েন কর, নাহলে জয়েন করে কোনো লাভ নেই। তো পরীক্ষা দেবো না? পরীক্ষা বলতে তোর তো তোর ইন্টারনালের নম্বর তো ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ ইন্টারনালের নাম্বার ছিল তো। ইন্টারনাল নম্বর যদি থাকে তো তার তো কিছু ভাবার নেই তোর। তুই নর্মাল পরীক্ষা দিলেই হয়ে যাবে। ও তাহলে আপনি শুধু আমাকে প্রশ্নটা পাঠিয়ে দেবেন আর কি পরীক্ষার দিন। সেটা পরীক্ষার সময় আলাদা কথা, হ্যাঁ। কিন্তু তুই যদি ক্লাস করতে চাস তবেই তুই গ্রুপে জয়েন করিস। মানে আমার আপত্তি নেই তুই যদি গ্রুপে জয়েন করিস, ঠিক আছে, কিন্তু সেটা হলে তুই তাহলে ক্লাসটা অন্তত করিস, যদি মনে হয়। আর যদি মনে হয় ক্লাস করবো না, তাহলে গ্রুপে জয়েন করার কোনো দরকারই নেই। না ক্লাস করব না। এমনিতে ক্লাস করছি, তার সব প্রত্যেক দিনই তো স্যার ক্লাস থাকে, কেমিস্ট্রি ক্লাস থাকে। হ্যাঁ, যদি ক্লাস না করিস মনে করবি, তাহলে আর বোঝা, তোর মোবাইলেও আর বোঝা বাড়িয়ে লাভ নেই। খালি পরীক্ষার আগে আমাকে কিন্তু মনে করিয়ে দিস, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। স্যার এই কদিন তো পড়তে পারিনি, আমার জ্বর ছিল এই কদিন। এই বাবা, এবার একটু পড়াশোনা তো করতে হবে, না হলে তো মুশকিল হয়ে যাবে। হ্যাঁ 5 দিন পুরো টানা জ্বর ছিল, আজকে আবার ওষুধ নিতে আসলাম। হুম। এখন কম আছে? হ্যাঁ আজকে কমেছে, কিন্তু ওই গলা ব্যথা রয়েছে আর খুব মাথা ব্যথা হচ্ছে আর কি, তাই আচ্ছা ওষুধ আচ্ছা। নিতে আসলাম আজকে। আচ্ছা আচ্ছা, যাই হোক, সাবধানে থাকিস আবার। হুম। কোথায় তোরা দুজন? শ্রীপর্ণা তো জয়েন করে না, তাহলে আপনি শুরু করে দিন। করবে না? পড়াশোনা করবে না বলছে নাকি? না ও তো অন্যান্য দিনও তো করেনি ক্লাস, আমিও সীমাই করেছি ক্লাস। আচ্ছা আচ্ছা, 1 মিনিট, একটা ফোন এসে ধরে নিতে পারো। শুরু করছি। হ্যাঁ, এবার বল। তোদের কোথায় কি প্রবলেম আছে? আগের দিন এদিক ওদিক সব কি যেন তোর দেখাচ্ছিলি, তুই কি প্রবলেম আছে বল। তোরা ইয়ে করতে পারিস, সীমাবদ্ধ প্রবলেম ছিল। হ্যাঁ স্যার, দুটো ট্রাই করেছি, বাদ বাকি তো হয়নি। দুটো ট্রাই করেছিস, কিন্তু আমি যতদূর দেখলাম, ঠিক, দাঁড়া 1 মিনিট। ব্যাপারটা কি বলতো, আমি তোকে বলেছিলাম, ভুলে গেছিস, যে আমি তোদেরকে বলেছিলাম ওই যে অঙ্কগুলো দিয়েছিলাম, ওই যে nth রুট অফ
এন বা এরম টাইপের যে অঙ্কগুলো, সেগুলো বলেছিলাম কচিস লিমিট থিওরেম থেকে তোদেরকে ট্রাই করতে। তা কচিস লিমিট থিওরেম আগের দিন পড়িয়েছিলাম বলতে ফার্স্ট লিমিট থিওরেমটা ছিল যোগফল সংক্রান্ত। মানে এক্স এন একটা সিকোয়েন্স দেওয়া আছে যেটা কিনা এলে কনভার্ট করছে, আমি ওর থেকে আরেকটা নতুন সিকোয়েন্স বের করলাম যেটা হচ্ছে ওয়াই এনটা হচ্ছে x1 প্লাস x2 এম করে প্লাস এক্স এন ডিভাইডেড বাই এন। তো এর বললাম এই সিরিজটাও ওই এলেতেই কনভার্ট করবে, এই একটা থিওরেম বললাম। ওটার রেসপেক্টে আরেকটা বললাম যে আহ, একই কচিস ফার্স্ট লিমিট থিওরেমটাকে ইউজ করে ওই একটু লগটাকে যদি ব্যবহার করিস তাহলে ওই nth রুট অফ x1 x2 করে আপ টু xn এইটাকেও এলে কনভার্ট করা যায়। মানে আমি যদি একটু লিখি তাহলে তোদের বুঝতে সুবিধা হবে যে উল্টে গেছে। 1 নম্বর বলেছিলাম এইটা যে ওয়াই এনটা আর কিছুই না, x1 প্লাস x2 ডট ডট স্যার করে। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শেয়ার করতে ভুলে গেছি, দাঁড়া। ঠিক ঠিক ঠিক, দাঁড়া, লিখতে শুরু করেছি কিন্তু। বল, এবার দেখা যাচ্ছে তো? দেখ, এসে হ্যাঁ যাবে। স্যার দেখা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, এই যে আগের দিনের দরকার হলে আগের দিনের স্লাইডটা খুলে দেখিস, কচিস লিমিট থিওরেম যেখানটা পড়িয়েছিলাম, যে আমার একটা সিকোয়েন্স জানা আছে এক্স এন যেটা কনভার্জ করছে এলেতে, তাহলে এই সিকোয়েন্সটাও কনভার্জ করবে এলেতে। এই জন্য নতুন সিকোয়েন্সটা তৈরি করলাম ওয়াই এন, মানে ওয়াই এনটা একটা, এটার একটা টার্ম, সিকোয়েন্স হিসেবে বললে এটাকে সিকোয়েন্স বলবো। তো এই সিকোয়েন্সটাও এলে কনভার্জ করবে। এটাকে অনেক সময় এরকম ভাবে লেখা হয় কিন্তু এই লেখাটা ঠিক নয়, এই লেখাটা এক্স্যাক্টলি ঠিক, যে ওয়াই এনটা এল তে কনভার্ট করবে। এটা ছিল কচিস লিমিট থিওরেম, ফার্স্ট লিমিট থিওরেম। কচিস ফার্স্ট লিমিট থিওরেম আর সেকেন্ড লিমিট থিওরেম দু রকমের জিনিস পড়েছিলাম। সেকেন্ড লিমিট থিওরেমটা এই মুহূর্তে বলছি না। তো এবার তোদের প্রবলেমটা আমি একটা বোধহয় দিয়েছিলাম, দাঁড়া আমি মোবাইলটা দেখি যেটা পাঠালি। আচ্ছা, একটা হচ্ছে প্রথমটা কি বলতো, কি দিয়েছিলাম, কি প্রমাণ করতে দিয়েছিলাম এক্সএন দিয়ে ওটা? ওটা বাউন্ডেড সিকোয়েন্স, আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। আনবাউন্ডেড সরি। হ্যাঁ, আনবাউন্ডেড। তা ওটা পরে দেখাচ্ছি। তো তার আগে এটা দেখিয়ে নিই, আমি এটাই আগে চোখে পড়েছে তাই জন্য এটাই বলতে শুরু করেছি আর কি। তো এটা যেটা বলেছি তোকে, যে এক্সাম্পলটা দিচ্ছি সেটা হচ্ছে তোকে প্রমাণ করতে হবে ওয়ান প্লাস এইটা, এরকম। স্যার এটা যাই আমি হোক, শুধু লাস্ট লাইনে লিখে দিচ্ছি রাইট ফ্রম কোচেস ফার্স্ট না, লিমিট। লাস্ট লাইন নয়, এটা প্রত্যেকটা লাইনে লিখতে হবে এবং প্রত্যেকটা স্টেপে লিখতে হবে তুই কোথা থেকে পাচ্ছিস। ঠিক আছে, ফার্স্ট অফ অল ওই যে তুই প্রথমেই যে তুই এন এর ভ্যালু বসিয়েছিস, বসিয়ে সিকোয়েন্সটা লিখে দেখানোর চেষ্টা করেছিস, ওই সমস্ত কোনো কাজ এখানে নেই। 2 নম্বর কথা, এখানে ওই মনোটোনিক ইনক্রিজিং ডিক্রিজিং ব্যাপারটা দেখানো আহ, খুব একটা সহজ ব্যাপার নয়, তুই যতটা সহজে দেখিয়েছিস। ঠিক আছে, এতটা সহজ নয়। তো মানে এরম ভাবে দেখানোর কোনো দরকারই নেই। আচ্ছা, তুই এটাকে বাউন্ডেড কিভাবে পেলি? মনোটোনিক কি পেয়েছিস? ডিক্রিজিং, তাই তো? আচ্ছা, তুই কিভাবে করেছিস আমি বলে দিচ্ছি। তুই মনোটোনিক ডিক্রিজিং আর বাউন্ডেড এই ধরনের কিছু একটা জিনিস দিয়ে করতে চেষ্টা করেছিস। তো যখনই এই ধরনের রুট দেওয়া সিকোয়েন্স গুলো থাকবে, এগুলোকে ওই মনোটোনিক ডিক্রিজিং আর বাউন্ডেড এগুলো ওই ইনইকুয়ালিটিতে ফেলা খুব শক্ত ব্যাপার, মানে চিন্তা ভাবনা করে অনেক কিছু করতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে, তুই ওটাতে ফেললেও তুই আলটিমেটলি কি প্রমাণ করতে পারবি? কনভার্জেন্টটা প্রমাণ করতে পারবি বা ডাইভার্জেন্ট কোনো একটা হলো। কিন্তু তুই কখনোই প্রমাণ করতে পারবি না বা তুই অ্যান্সার বের করতে পারবি না কোথায় কনভার্জ করছে। অ্যান্সারটা তোকে সেখানেই, তোকে প্রমাণ করতে বলেছে যে প্রুফ দ্যাট এইটা, এইটা প্রুফ করতে বলেছে, এটা তুই কোনোদিন প্রুফ করতে পারবি না, কারণ তোকে ওই থিওরেম এই পাওয়ার দেয়নি। এটা কোথায় কনভার্জ করছে সেটাকে খুঁজে বের করা, তোকে ওইটুকুনি পাওয়ার দিয়েছে এটাকে কনভার্জেন্ট বলা। সুতরাং এটাতে আমাকে অন্য কোনো ওয়ে খুঁজে বের করতে হবে। অন্য কোনো ওয়ে বলতে আমার যতদূর মনে পড়ে, একটু হিন্টসও দিয়েছিলাম, যে এই ধরনের যদি সিকোয়েন্স আমরা দেখি এন বাই এন মাইনাস ওয়ান, এটা কিসে কনভার্জ করছে যদি তোরা দেখিস, এটা ওয়ানে কনভার্জ করবে এই সিকোয়েন্সটা, মানে যেখানে এক্সএনটা হচ্ছে
n বাই n মাইনাস ওয়ান, কিছুই না, সিম্পল এনটা এনের জায়গায় ইনফিনিটি বসা, মানে মনে মনে, মানে এটা বেসিক্যালি তো 1/1 - 1 - 1 তো এখন এই যে টার্মটা আছে, এনটা যদি ইনফিনিটির দিকে যায়, এই টার্মটা জিরোর দিকে চলে যায়, পড়ে থাকছে 1/1, তাহলে মানে বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে 1, তাই তো? সুতরাং এটা 1-এর দিকে কনভার্জ করবে, এটা আমরা জানি। তো এটা যদি 1-এর দিকে কনভার্জ করে, এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের টার্মগুলো কি কি? এন এর জায়গায় মানে n/n - 1, এখানে যদি তুই এন এর ভ্যালু তুই যদি বসাতে থাকিস, নিশ্চিতভাবে তুই এন এর ভ্যালু 1 বসাবি না, কারণ এন এর ভ্যালু 1 বসালে এখানে ডিনোমিনেটরে 0 হয়ে যাবে। সুতরাং এই বস্তুটা 2 থেকে শুরু, তাহলে 2, এটাকে বুঝে নিতে হবে কিন্তু, 2/1, 3/2, এরম ভাবে, মানে নিচেরটা এক এক করে কম থাকবে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল সিকোয়েন্স। তাহলে আর এই সিকোয়েন্সটা তুই প্রমাণ করেছিস বা জানিস কি? আমরা জানি এটা 1-এর দিকে কনভার্জ করে। তাহলে আমরা যদি একটা নতুন সিকোয়েন্স তৈরি করে নিই, যেটা এই সিকোয়েন্সের টার্মগুলোর গুণফল, n খানা টার্মের গুণফল, এবং তাকে যদি nth রুট যদি নিয়ে নিই, মানে এরকম, এটাও 1-এর দিকে কনভার্জ করবে। এটা কচিস লিমিট থিওরেমের যে করোলারি, বা কচিস লিমিট থিওরেমই বলে আমাকে বলেছিল, ওটার থেকেই পাওয়া যায়। যে লিমিট থিওরেমটা আমি এখানে স্টেট করে দিই, যে ওয়াই এনটা যদি nth রুট অফ x1 x2 আপ টু xn হয়, আর xnটা যদি l এর দিকে কনভার্জ করে, তাহলে yn টাও l এর দিকে কনভার্জ করবে। ঠিক আছে, এইটা ছিল কচিস ফার্স্ট লিমিট থিওরেম, তার বেসিক করোলারি। কচিস লিমিট থিওরেমে কিছুই ছিল না, প্লাস ছিল, আর ওয়াই এনটা ছিল হচ্ছে এইগুলো যোগফল, যোগফল বা ডিভাইডেড বাই এন, এর রুট ছিল না। কিন্তু ওটার থেকেই বললাম করোলারিতে কিছুই না, এক্স এর বদলে লগ নিলেই এই জিনিসটা ওখান থেকে ডিরেক্টলি ফলো করে এবং প্রুফ করা যায়। সেই জন্যই এটা এটা হচ্ছে করোলারি। যদি মনে হয় লিখে রাখছি এখানটা, এটা হচ্ছে করোলারি ফার্স্ট লিমিট থিওরেম, কচিস লিমিট থিওরেম, এটা হচ্ছে করোলারি। তাহলে এটার থেকে আমি ক্লেম করতে পারি nth রুট অফ এইটা দিস, এটা কোথায় যাবে? 1-এর দিকে কনভার্জ করবে। হ্যাঁ, 2/1 3/2 এরম করে এই যে এটা এটা তাহলে কনভার্জ করবে 1-এর দিকে। আচ্ছা, তাহলে এটা বেসিক্যালি কি? এটা যদি তোরা খেয়াল করিস, কেটে যাবে এটা সবাই, এরপরের টার্মটার সাথে তার বেসিক্যালি নিউমারেটর ডিনোমিনেটর কোনাকুনি ক্যান্সেল হতে থাকবে, দিয়ে আলটিমেটলি পড়ে থাকবে n, আর কিছু পড়ে থাকবে না। তাহলে এইটা 1-এর দিকে কনভার্জ করে, nth রুট অফ n, nth রুট অফ n, এটা 1-এর দিকে কনভার্জ করছে। ঠিক আছে, nth রুট অফ 1 n-এর দিকে কনভার্জ করছে। আর তোদের প্রবলেম ছিল যেটা, সেটা বোধহয় এদের যোগফলটা, এদের যোগফলটা যখন করবি, এই রেজাল্ট অবধি তুই জেনে গেলি, এই রেজাল্টের ওপর তুই এগেন কচিস ফার্স্ট লিমিট থিওরেম অ্যাপ্লাই করবি। তুই নতুন আরেকটা সিকোয়েন্স তৈরি করবি zn, এটা এটা নতুন সিকোয়েন্স, এটা yn টাইপের কিছু। তুই করবি কি, zn-টা হচ্ছে nth রুট অফ n এর n খানা টার্মের যোগফল ডিভাইডেড বাই n, মানে তোকে যেটা প্রুফ করতে দিয়েছি। মানে আমি পরের পাতায় চলে যাই, সহজ ভাষায় তুই এখানে অবধি, আগের পাতা অবধি তুই জেনে গেছিস nth রুট অফ n এটা 1-এর দিকে কনভার্জ করছে। এখন তুই একটা নতুন সিকোয়েন্স তৈরি করলি zn, zn-টা কি? y1 প্লাস y2 প্লাস ডট ডট করে yn ডিভাইডেড বাই n। তার মানে সেটা কি? nth রুট অফ n মানে yn টা মানে কি? 1 রুট অফ 1, মানে বেসিক্যালি 1ই হলো, সেকেন্ড রুট অফ 2, পরেরটা থার্ড রুট অফ 3, হ্যাঁ, এরকম করে ডট ডট করে nth রুট অফ n ডিভাইডেড বাই n। ঠিক আছে, তাহলে কচিস ফার্স্ট লিমিট থিওরেম অনুযায়ী আমরা বলতে পারি যে zn-টাও 1-এর দিকেই কনভার্ট করবে। তাহলে আমি কচিস লিমিট থিওরেম দুবার ইউজ করলাম এই অঙ্কটা প্রমাণ করার জন্য। একটা হচ্ছে ফার্স্ট পেজ, যেখানে বেসিক্যালি আমি করোলারিটা ইউজ করেছি,
আমি শুরু করেছি এটা এই রেজাল্ট থেকে। এই রেজাল্ট আমি অন্তত জানি যে এক্স এন ইকস টু এন বাই এন মাইনাস ওয়ান হলে এটা ওয়ানের দিকে কনভার্ট করে। আমাকে একটা জায়গায় জানি, কোন একটা সিম্পলেস্ট জায়গা, সেই জায়গা থেকে আমাকে শুরু করতে হবে, তা না হলে হবে না। সেটার উপর কচিস লিমিট থিওরেম ইউজ করেছি, তার করোলারিটা ইউজ করেছি, সেটার থেকে নতুন একটা সিকোয়েন্স বের করেছি, যেটাকে আমি এই সিকোয়েন্সটাকে আমি ওয়াই এন বা এই যে এটা ওয়ান এর কনভার্ট করছি, তো আমি ওয়াই এনটাকে এইটাই ধরে নিয়েছি, এই নতুন একটা নাম দিয়েছি, সিকোয়েন্সটা নতুন নাম দিয়েছি। তাহলে একটা সিকোয়েন্স আমার হাতে ছিল, সেখান থেকে আমি একটা নতুন সিকোয়েন্স তৈরি করলাম, সেটাকে, এটা ছিল এক্স এন, আমি ছিল নতুনটা তৈরি করলাম ওয়াই এন, এবং সেটা কনভার্জেন্ট পেলাম। এবং সেই ওয়াইএন থেকে তুই তোকে আরো একটা অঙ্ক করতে হবে, সেই ওয়াইএন এর উপর তুই আবার কচিস ফার্স্ট লিমিট থিওরেম অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে নতুন একটা সিকোয়েন্স, মানে সহজ কথা আগে নতুন একটা সিকোয়েন্স তৈরি করলাম, এবং সেখানে কচিস লিমিট থিওরেম অ্যাপ্লাই করলাম, ফার্স্ট লিমিট থিওরেম, এবং সেখান থেকে আমি ক্লেম করলাম বা দেখালাম যে এটা আমার দেখানোর দায়িত্ব ছিল, সেই জিনিসটা আমি দেখালাম। এই হচ্ছে ওয়ে। দেখ, এটা বুঝতে পেরেছিস এবার বল। আচ্ছা, এটা বুঝতে পেরেছি, কিন্তু হ্যাঁ, আমাদের এক মানে কোনো এরকম প্রুফ নেই যে দিয়ে আমরা প্রুফ করতে পারবো যে একটা কোথায় মানে কনভার্ট করছে অ্যাকচুয়ালি সিকোয়েন্সটা। কে? এই তো প্রুফ মানে বললাম বলতে, সিকোয়েন্সকে আগে আগে থেকে ধরে নিতে হবে এখানেই দেখ কনভার্ট আগে থেকে করছে। ধরে নেওয়া বলতে কিছু জিনিস খুব সিম্পল বোঝা যায়। কোনগুলো সিম্পল বোঝা যায়? যেগুলো ধর তুই লিমিট গুলো সহজে বের করতে পারবি। যেমন আমি বলে দিচ্ছি, ধর ওয়ান বাই এন, ওয়ান বাই এনটার তুই লিমিটটা কিন্তু খুব সহজে বের করতে পারিস। মানে আমার হাতে ধর এরকম একটা সিকোয়েন্স রয়েছে ওয়ান বাই এন, এই সিকোয়েন্সটা রয়েছে, এটা তুই খুব সহজেই বলে দিতে পারবি এটা জিরোর দিকে কনভার্ট করবে, কারণ তুই এন এর ভ্যালুটা জিরো বসা, সরি ইনফিনিটি বসা, টেন্স টু ইনফিনিটি ভাব, তাহলে এটা জিরোর দিকে চলে যাচ্ছে, তাই তো? এটা থেকে তুই বুঝে হুম। বুঝে গেলি। তাহলে দিস ইজ দ্য সিম্পলেস্ট প্লেস। এবার এটার থেকে যখন জটিল হবে, তোকে যে সিকোয়েন্সটা দেওয়া রয়েছে আরো আরো জটিল হবে, তখন তোকে কি করতে হবে, কোন একটা বেসিক জায়গার যে রেজাল্ট আমরা প্রিভিয়াসলি জানি সেইটাকে অ্যাপ্লাই করতে হবে। এটাই ওয়ে। ঠিক আছে, এরপরে যখন সিরিজ পড়বো সেখানেও দেখবি এরকম টাইপের জিনিস আছে। আমাকে কোন একটা জিনিস জানি বা কোন একটা জিনিস কনভার্ট করছে জানি, সেই রেজাল্টটাকে ধরে নিয়ে আমাকে তারপরে এগোতে হবে, তবে তো সেটা থেকে আমি কনস্ট্রাক্ট করবো। এবার কোনটাকে ধরবো সেটা ডিপেন্ড করছে আমাকে কোশ্চেন কি দিয়েছে, সেটার দিকে চোখ রেখে আমাকে এমন ভাবে ধরতে হবে চালাকি করে। এ- এটাই হচ্ছে ট্রিক ম্যাথামেটিক্সের। কোন সিকোয়েন্সটা প্রথমে ধরবো, ধরলে আমার অঙ্কটা হয়ে যাবে, এটা তো এক্সপিরিয়েন্স, তুই যত অঙ্ক করবি বুঝে যাবি। ঠিক আছে, এই ধরনের অঙ্ক হলে তুই বুঝে গেলি এই ধরনের কিছু একটা সিকোয়েন্স ধরলে, বা এই টাইপের যদি অন্য অঙ্ক দেয় তখন বুঝতে পারবি যে এইটাকেই ধরে হয়তো এগিয়েছে, চেষ্টা করবি। এই বিভিন্ন অঙ্ক প্রবলেম করলে তখন জিনিসটা আরো ইজি হয়ে যাবে, বুঝতে সমস্যা হবে না। এটা হচ্ছে ফার্স্ট লিমিট থিওরেম। সেকেন্ড লিমিট থিওরেমও সিমিলার, তোর কিছু এক্সাম্পল রয়েছে যেগুলো ই এর যে প্রবলেমগুলো আমি বলেছিলাম সেগুলো সেকেন্ড থিওরেম, যেটা সেই সেকেন্ড থিওরেম দিয়ে হবে। তোর সেগুলো চেষ্টা করবি, আমি দু একটা বোধহয় আগের দিন বলেছিলাম প্রবলেম। তো এটা গেল। আচ্ছা, আরেকটা তোকে বলেছিলাম, এটা আশা করি এবার বুঝতে পেরেছিস, খুব একটা কঠিন নয়, এটা প্র্যাকটিস কর, প্র্যাকটিস করলে বুঝে যাবি, তেমন কিছু ব্যাপার না। আচ্ছা, আরেকটা তুই করেছিস, সেটা হচ্ছে ওই এক্সেন, তাই তো? এইটা মনে হয় হুম। এক্সেন। এক্সেনটা বেসিক্যালি ওয়ান প্লাস হাফ এরম করে ডট ডট করে ওয়ান বাই এন, এইটা হচ্ছে সিকোয়েন্স। এবার কি প্রমাণ করতে দিয়েছিলাম? আনবাউন্ডেড। আনবাউন্ডেড। আনবাউন্ডেড প্রমাণ করা তো একটা অ্যালজেব্রিক জিনিস। হ্যাঁ, মানে এক্সেনটা বাউন্ডেড নয়। বাউন্ডেড নয় মানে কি? গ্রেটার দ্যান ইকুয়ালস টু সাম কোয়ান্টিটি। কিরম কোয়ান্টিটি? এন এর উপর ডিপেন্ডেন্ট কোনো কোয়ান্টিটি তোকে এখানে শো করতে হবে। এন এর উপর ডিপেন্ডেন্ট করছে এমন কোনো কোয়ান্টিটি, যেটা দিয়ে তুই দেখাতে পারবি যেটা বাউন্ডেড নয়। কি হতে পারে? খুব সিম্পল, তুই টার্ম বাই টার্ম কিছু ইনইকুয়ালিটি ইউজ করতে পারিস। কিরম করতে পারিস? বা অথবা তুই করতে পারিস, না আমি তোকে কি বলেছিলাম, আমি আমি তোকে কি ইনইকুয়ালিটি বের করতে বলেছিলাম, বা না তোকে বলেছিলাম কচিস ক্রাইটেরিয়া দিয়ে দেখাতে? আমার মনে হয় যতদূর ধারণা আমি কচিস ক্রাইটেরিয়া দিয়ে দেখাতে বলেছিলাম। এই ধরনের অঙ্ক কচিস যে ক্রাইটেরিয়া, কচিস ক্রাইটেরিয়া অফ কনভার্জেন্স, সেটা দিয়ে করলে কিঞ্চিত ইজি হয়, মানে কিঞ্চিত না, সেটাই লেজিটিমেট ওয়ে মানে করার। কারণ কচিস ক্রাইটেরিয়া অফ কনভার্জেন্স
সেখানে কি বলেছিল, কচিস ক্রাইটেরিয়া যদি ভুলে গিয়ে থাকিস আমি রিক্যাপিচুলেট করে দিচ্ছি। কচিস ক্রাইটেরিয়ার কনভার্জেন্স বলেছিল যে একটা সিকোয়েন্স রয়েছে এক্সএন, এর মানে একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা কনভার্জ করছে কখন বলবো না, একটা প্রি অ্যাসাইন্ড যদি আমি একটা এপসাইলন গ্রেটার দ্যান 0 ধরে নিই, তাহলে একটা ক্যাপিটাল এন এর অস্তিত্ব পাবো, বা N0 N0 এর অস্তিত্ব আমরা খুঁজে পাবো, যে আমরা দেখাতে পারি যে xm মাইনাস xn this is less than epsilon for all mn greater than equals to, বা কখনো গ্রেটার দ্যানই থাকে অনলি, এই যা ধরছে না, হ্যাঁ N0। তার মানে ওই এম আর এন এর ভ্যালু যখন এই N0 থেকে বড়, N0 কিছুই না, একটা ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, ওর ধর N0 এর ভ্যালু হচ্ছে 100 বা 150, তারপর থেকে যত সিকোয়েন্সের টার্ম রয়েছে, মানে এক্স ধর N0 এর ভ্যালু যদি 150 হয়, তাহলে এই 150-র ওপরে যে এক্স এন গুলো, মানে এক্স 151 বা এক্স 152 বা আরো হায়ার যত আছে, আমি যে কোনো দুটো যদি সিলেক্ট করি তাদের মধ্যে যদি বিয়োগ করি এবং সেই বিয়োগফলটা যদি একটা মডুলাস চিহ্ন রেখি, এবং সেটাকে আমি সবসময় দেখাতে পারবো ওই যে এপসাইলনটা আমি ধরে নিয়েছিলাম তার থেকেও ছোট। এটাই আমাকে বলে বাই কচিস ক্রাইটেরিয়া অফ কনভার্জেন্ট, মানে একটা সিকোয়েন্সের কচিস ক্রাইটেরিয়া অফ কনভার্জেন্ট আমাকে এই জিনিসটা বলে দেয়। তাহলে এই সিকোয়েন্সটা যেটা দেওয়া রয়েছে এটাকে আমি কনভার্জ করছে না, কখন দেখাতে পারি? তাহলে একটা কাজ করব, এটা খুব সিম্পল ওয়েতে করার জন্যে কন্ট্রাডিকশন আনতে চাইছি। এপসাইলনটা ধরে নিলাম, চুজ করে নিলাম, এপসাইলনটা চুজ করে নিলাম, আমি তো কচিস ডেফিনেশনে বললাম যে এপসাইলনটা আরবিটারি, গ্রেটার দ্যান 0 আরবিটারি নাম্বার, স্মল নাম্বার, সবার জন্য হতে হবে। তার জন্য আমি এপসাইলন যাই চুজ করি না কেন তার এগেনস্ট একটা N0 খুঁজে আমাকে পাবোই পাবো। যদি কোনো একটা এপসাইলনের রেসপেক্ট আমি যদি N0 খুঁজে না পাই, তার মানে কনভার্জেন্ট নয়। তাহলে কনভার্জেন্ট যেহেতু আমি যদি হতে হয়, তাহলে আমাকে যাই প্রুফ করি না কেন আগে, তাহলে আমি একটা এপসাইলন একটা ধরে নিলাম। তার মানে এপসাইলন যদি হাফ ধরে নিই এবং সেইখানে আমি যদি দেখাতে পারি xm মাইনাস xn এটা লেস দেন হাফ, ওই মানে ওই যে এপসাইলন যেখানে mn গ্রেটার দেন ওই ধর বড় হাতের বা ছোট হাতের N0 কিছু একটা এর থেকে বড়, মানে আমি এরকম একটা N0 এর অস্তিত্ব খুঁজে পাবো, দেয়ার ইজ এ এক্সিস্টেন্স অফ N0 ফর অল m and n, ওটার থেকে যদি যখন বড় হবে হুইচ আর whenever they are greater than N0 we should have xm minus xn should be less than half বা epsilon। ঠিক আছে, এবার xm মাইনাস xn এইটা কত হবে ক্যালকুলেট করে বলো আমায়। xmটা কি, এটা পার্টিকুলার আমরা এই সিকোয়েন্সটার জন্য করছি, তাহলে 1 প্লাস হাফ আপ টু m অব্দি, আর xn 1 প্লাস হাফ ডট ডট করে আপ টু 1/n। আশা করি এই অবধি সবার দুজনেই বুঝতে পেরেছিস। তাহলে পরের পাতায় গেলাম, দুটোকে যদি বিয়োগ করি, বিয়োগ করার আগে আমাকে তাহলে একটা জিনিস অ্যাসিওর হয়ে নিতে হবে, কে বড় কে ছোট তো আমি জানি না, এক্স এম বড় হতে পারে, মানে এম বড় হতে পারে, এন ছোট হতে পারে, সেইটা কে বড় আমি ধরে নিলাম এমটা বড়। এমটা বড় মানে এখানে বেশি টার্ম আছে এখানে কম টার্ম আছে, তাহলে মানে এক্স এম থেকে এক্স এন বিয়োগ করলে তার মানে বেসিক্যালি এক্স এম এর মধ্যে এক্স এনটা মানে হয়েও আরো বেশি বেশি কিছু টার্ম আছে, তাহলে ওই আগের টার্মগুলো বিয়োগ হয়ে যাবে। মানে সহজ কথায় আমি লিখে বোঝাচ্ছি, এক্স এম মাইনাস এক্স এনটা কত হচ্ছে 1 প্লাস হাফ প্লাস ডট ডট করে 1/m, এটার থেকে বিয়োগ যাচ্ছে 1 প্লাস হাফ প্লাস ডট ডট করে 1/n। আশা করি বুঝতে পেরেছিস। এবার কি হয়, কাটাকুটি যাবে তাই তো, বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে এবার এমটা যদি বড় হয় তাহলে এই জায়গাটাতে কোথাও একটা 1/n আছে, এর এখানে কোথাও একটা 1/n আছে, তারপরে টার্মগুলো নেই এখানে, তাহলে যেগুলো এবার তাহলে এই টার্মগুলো বিয়োগ হয়ে কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কোন টার্মগুলো, 1/1n প্লাস 1/n প্লাস 2 করে আপ টু 1/m অব্দি। দেখ এইটা
হবে। ঠিক আছে, এবার তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এই বিয়োগফলটা হাফের থেকে ছোট দেখানো, এমন একটা n0 খুঁজে বের করা যার জন্য এই যোগফলটা হাফের থেকে ছোট হয়। মানে এই যোগফলটা মানে মানে যোগফল এক্স্যাক্টলি, কারণ কি এই বিয়োগফলটা হচ্ছে আলটিমেটলি এইগুলো যোগফল, সেই জন্য সেই হিসাবে। তার মানে আমার ব্যক্তিগত উদ্দেশ্য ছিল এইটাকে দেখানো, এইটা লেস দেন এপসাইলন বা হাফ, তুই যাই বলিস না কেন, এটা দেখানোর উদ্দেশ্য ছিল। আমি এটার বদলে আমি এখন কি হচ্ছে এই দুটো বিয়োগফলটা দেখা হয়ে যাচ্ছে এইটা, তাহলে 1/n+1 1/n+2 এটা দাঁড়ালো। তাহলে এটাকে আমার হাফের থেকে ছোট এটা দেখানো আমার কথা, কিভাবে দেখানো যায় সেটা আমি চাইছি। এবার তুই দেখ, আমি এইখানটাতে এমটা তো এন এর থেকে বড়, এম যদি এন এর থেকে বড় হয় আমি এমটাকে একটা কিছুটা ধরে নিতে পারি, এম ইকস টোয়াইস এন ধরে নিতে পারি, কোনো অসুবিধা নেই, এন এর ডবল। এম তো এন এর বড়, বড় হলে সবসময় যে কোনোটাকে আমি ধরতে পারি। এখন ব্যাপারটা কি, আমি কেন এই ধরে নিচ্ছি ব্যাপারগুলো সব জায়গাতেই, এ হাফ ধরে নিলাম বা এখানে এম এর ভ্যালু 2n ধরে নিলাম, এটা আর কিছুই নয়, তোরা বুঝতেই পারছিস যে এটা মানে আমরা কনভার্জেন্টের যে ডেফিনিশন সেটাকে কন্ট্রাডিক্ট করার চেষ্টা করব। তাহলে কন্ট্রাডিক্ট করব মানে বুঝে যাচ্ছিস, যখনই কোনো জিনিস কন্ট্রাডিক্ট আমরা করব তার মানে আমরা সেখানে একটা কাউন্টার এক্সাম্পল তৈরি করার চেষ্টা করি, বা যেখানে হবে না, এবং সেটা যত সহজে হোক তত সহজে তৈরি করি। তুই আমি আমি যদি প্রশ্ন করি এটা এম ইকুয়ালস টু টোয়াইস এন না নিয়ে এম তো এন এর থেকে বড়, n+1 নিলাম না কেন, n+2 নিলাম না কেন, 3n নিলাম না কেন, 3n+1 নিলাম না কেন, কিছুই না, কোনোটাই কোনো ব্যাপার নয়। বা এপসাইলন ভ্যালু হঠাৎ ভ্যালু হাফটাই বা নিলাম কেন, কোথাও কোনো রিজন নেই কেন নিলাম, নিলাম নিজের সুবিধার জন্য, করলেই বুঝতে পারবি কেন কোথায় সুবিধাটা হচ্ছে। এটা 1/3 নিলে তখন তোকে কিভাবে অ্যাডজাস্ট করতে হতো, এই এম এর ভ্যালুটা তখন টুয়াইস এর না নিয়ে কি নিতে হতো, এটা সম্পূর্ণ তোর ব্যাপার। তখন তোকে এটাকে চেঞ্জ করে নিতে হতো। এটা একটা মানে অটোমেটিক একটা ট্র্যাডিশন আমাদের মধ্যে চলে আসে যে এটা সিম্পল, এপসাইলনটা হাফ নিলাম তাহলে জিনিসটা যেন সিম্পল হয়। 1/3 1/3 দিলে ভাগটা করা অনেক কঠিন হয়ে যায়, হাফ দিয়ে থাকলে যেমন ভাগ বা এই জাতীয় জিনিসগুলো হয় অনেক সহজ হয়। সেই জন্য এই নমেনক্লেচার বলবো না, মানে এই ভ্যালুগুলো অটোমেটিক আমাদের মাথায় চলে আসে। তাছাড়া কোনো উদ্দেশ্য নেই, কোনো পার্টিকুলার কোনো উদ্দেশ্য নেই যে এটাই করার জন্য দেখাচ্ছি। তাহলে এম যদি টোয়াইস এন হয় এই জায়গাটায়, তাহলে এই যোগফলটা বেসিক্যালি 1/n+1 1/n+2 দিস গোস টু আপ টু 1/2n। তো এখন কে বড়, এই জিনিসটা বড় না এই জিনিসটা বড়? বেসিক্যালি এইখানে মানে তুই যদি প্রত্যেকটা টার্ম তুই যদি চেক করিস তাহলে 1/2n কিন্তু সবার থেকে ছোট অথবা সমান, একটা টার্মের সাথে সমান, এইটার সাথে সমান, কিন্তু বাকি যতগুলো টার্ম আছে সবার থেকে 1/2n কিন্তু ছোট। ভালো করে ভেবে দেখ, এই প্রত্যেকটা 1/n+1, এখানে n+1 বেসিক্যালি 2n মানে কি n+n, তাহলে এটা 1+n+1, তার মানে হচ্ছে n এর সাথে খুব স্মল নাম্বার, তাহলে 1 বাই সেটা করা হয়েছে, তাই ওটা ছিল লার্জ, উল্টে গেলে ওটা ছোট এটা বড় হয়ে গেল, সেই জিনিসটা যেটা দাঁড়ালো। তাহলে প্রত্যেকটা নাম্বার মানে আমি আহ, এই পরের পাতে একটু পরিষ্কার করে লিখি, তোদের হয়তো বুঝতে আর একটু সুবিধা হবে। না বুঝতে পারলে বলবি, আবার বলবো। এখন আমি যেটা বলছি, এই টার্মটা এই টার্মটা গ্রেটার দেন 2n, এই টার্মটা গ্রেটার দেন 2n, প্রত্যেকটা টার্ম, একমাত্র এই টার্মটা বলতে পারি গ্রেটার দেন ইকুয়ালস টু 1/2n। ঠিক আছে, তাহলে দেখ প্রত্যেক এই টার্মটার থেকে এই টার্মটা ছোট, এই টার্মটার থেকে এই টার্মটা ছোট, এখানে চিহ্নটা একই, খালি এইটা। তাহলে এইগুলো যদি সবকটা আমি যদি যোগ করি তাহলে দিস অল থিংস শুড বি গ্রেটার দেন ইকুয়ালস টু n ইন্টু 1/2n। কেন n, কেন না প্রত্যেকেই 1/2n এর থেকে বড় অথবা
একজন তো সমান, একজন সমান হলে সবকটা যোগ করলে আলটিমেটলি বড়ই হয়ে যায় সবকটা মিলিয়ে। তো সুতরাং এখানে কটা টার্ম আছে, এন খানা টার্ম আছে টোটাল এখানে, 1 2 করে এনের দেখ এই 2n টা আমি যদি এরকম ভাবে লিখি তাহলেই তুই বুঝে যাবি যেখানে এন খানা টার্ম আছে। দেখ n+1 n+2 n+n, সুতরাং এন খানা টার্ম প্রত্যেকেই 1/2n এর থেকে বড়, সুতরাং এটা আলটিমেটলি n × 1/2n এর থেকে বড় এই লেফট হ্যান্ড সাইডটা। আর n/2n টা মানে কি, এটা হয়ে গেছে কিন্তু হাফ। আর মডুলাস যে চিহ্নটা সেটা দেওয়ার দরকার নেই, কারণ এখানে এরা সবাই পজিটিভ। তাহলে তুই দেখাতে পারছিস যে এম এর ভ্যালু যখন টোয়াইস এন, তখন এইটা বেসিক্যালি কি, এইটা বেসিক্যালি হচ্ছে এক্স এম মাইনাস এন, মানে x2n - xn। এই যে মডুলাসটা দিতে পারিস নাও দিতে পারিস, এইটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু হাফ, হাফের থেকে বড়। আর হাফটা নিয়েছিলাম আমি এপসাইলনকে, তাহলে এপসাইলনের থেকে বড় হয়ে যাচ্ছে, ছোট দেখাতে পারছি না। মানে অন্তত আমি একটা কেস দেখাতে পারছি যে যে এই ভ্যালুটা নিলে এম এর আমার যে কচিস যে ডেফিনিশন অফ কনভার্জেন্স সেটা ভায়োলেট হচ্ছে, ইজ ভায়োলেটিং। তো সুতরাং এই সিকোয়েন্সটা ডাজ নট কনভার্জ করবে না। আর তোর বাউন্ডেড তো মানে সেটা তুই দেখতেই পাচ্ছিস যে প্রত্যেকটা সিকোয়েন্সের যে প্রত্যেকটা টার্ম, হ্যাঁ তুই যখন চেক করবি যে সিকোয়েন্সটা মোনোটোনিক ইনক্রিজ করছে। কেন, ওই জায়গাটাতে আসি, তুই ওই জায়গাটা দিয়ে অনেক সময় তোরা তোদের বুঝতে সুবিধা হয়। তো ধর সিকোয়েন্সটার যে টার্মগুলো যদি লিখি, এটা x2টা হাফ, x3টা, না বুঝতে পারলে বারবার বলছি, ঠিক আছে? তো এরকম যদি এক্সপোর্ট লিখিস লিখবি, তাহলে খেয়াল করে দেখ প্রত্যেকটা এই যে সিকোয়েন্সটা আছে, সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম বাড়ছে, কিছু না কিছু হয়ে বাড়ছে। তো বাড়ছে মানেই বুঝতে পারছি যে সিকোয়েন্সটা ইজ মোনোটোনিক ইনক্রিজিং। আরো সহজে বুঝতে পারবি কি মোনোটোনিক ইনক্রিজিং, xn আর xn+1 এই দুটোর বিয়োগফল বের করে দেখবি। মানে সহজ কথায় xn+1 - xn করবি, করে দেখবি এটা বেসিক্যালি আসছে 1/n+1। এখন nটা পজিটিভ নাম্বার, তার মানে এটা গ্রেটার দ্যান 0, সুতরাং xn+1 গ্রেটার দ্যান xn, তার মানে স্ট্রিক্টলি মোনোটোনিক ইনক্রিজিং ফাংশন। আর এটা অবভিয়াসলি তোর বাউন্ডেড অ্যাভাব হবে না। বাউন্ডেড অ্যাভাব হবে না কেন, এটা একটা কন্ট্রাডিকশন দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে, যে এটা যদি বাউন্ডেড অ্যাভাব হতো, আর এটা তো অলরেডি আমি তোদের সামনে প্রমাণ করলাম এটা স্ট্রিক্টলি মোনোটোনিক ইনক্রিজিং, তাহলে অ্যাকর্ডিং টু থিওরেম আমাদের যে মোনোটোনিক কনভার্জেন্সের যে থিওরেম মোনোটোনিক ইনক্রিজিং আর বাউন্ডেড অ্যাভাব, এটা কনভার্জেন্ট হয়ে যেত। কিন্তু একটু আগে প্রমাণ করলাম এটা কনভার্জেন্ট নয়, বা কচিস ক্রাইটেরিয়া, কচিস ডেফিনেশন। সুতরাং আমাদের যে ধরছি সেটাতে ভুল আছে, মানে এটা বাউন্ডেড অ্যাভাব হবে না, বা এটা আনবাউন্ডেড। ঠিক আছে? তো এইভাবে উল্টো ভাবে আমরা তোর বাউন্ডের ব্যাপারটা বলতে পারি। এই যে বাউন্ডের ব্যাপারটা, এটা আরো ভালো পরিষ্কার করে বুঝতে পারবি এটা যখন কেন করতে দিয়েছিলাম এই অঙ্কটা। এটা যখন সিকোয়েন্স থেকে আমরা যখন সিরিজে যাব, তখনই সেই জিনিসটা এই ব্যাপারটা আসবে যে এই সিরিজটার যে টার্মগুলো রয়েছে এইখানে তোর মানে যে জিনিসটার অভাব দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাউন্ড। বাউন্ড নেই এখানে, বাউন্ডেড অভাব হচ্ছে না, মানে এই টার্মগুলো, হুম, এই যে আলটিমেটলি যে প্রত্যেকটা টার্ম বাড়ছে, এবং সেখানে সেটা খুব অল্প পরিমাণে বাড়লেও, ধর x2 থেকে x3 কতটা বেড়েছে, 1/3, x3 থেকে x4 কত বেড়েছে, 1/4। তাহলে বাড়ার পরিমাণগুলো কিন্তু কমছে। আবারও বলি, x1 থেকে x2 কতটা বেড়েছে, হাফ, x2 থেকে x3 কতটা বেড়েছে, 1/3। তারপরটা লিখি, কতটা বেড়েছে, 1/4। তাহলে এই বাড়ার পরিমাণগুলোও কিন্তু কমছে, একটু ভালো করে ভেবে দেখ, বাড়ার পরিমাণগুলোও কিন্তু কমছে। হাফ বেড়েছিল, হাফের থেকে কিন্তু 1/3 ছোট,
তার থেকে কিন্তু 1/4 ছোট, সুতরাং বাড়ার পরিমাণটাও কিন্তু কমছে, বাড়ছে টার্মগুলো পরের পর, কিন্তু কমছে, বাড়ার যে অংশটুকুনি সেটা কমছে। তাহলে একটা মনের মধ্যে কোথাও একটা আমাদের সন্দেহ হয় যে সত্যি তাহলে এই যে টার্ম বাড়ার পরিমাণটা একসময় একদমই প্রায় কমে যাবে। কিন্তু আমার ব্যাপারটা ঠিক উল্টো দাঁড়ালো, যে এটা কমলেও, এই অল্প অল্প করে কমলেও এটাকে তুই কোনোদিনই বাউন্ডের মধ্যে ফেলতে পারবি না। তার মানে তুই সহজ কথায় এই যে যোগফলটা, এই যে যোগফলটা, এই যোগফলটাকে তুই কোনোদিন আহ, ব- মানে তুই ইচ্ছা করে তুই মানে এন এর ভ্যালুটা, মানে এটা এক্সেন তো বেসিক্যালি, মানে তুই আলটিমেটলি তুই আপ টু এটা 1/n, তুই এন এর ভ্যালুটা তুই ইচ্ছা মতন তুই চুজ করতে পারিস, করে এটাকে এর যে ভ্যালু যোগফলটা তুই যত চাইবি তত দেখাতে পারবি। তার মানে এটার যোগফলটা তুই যদি মনে করিস আমি 1 কোটি দেখাবো বা 1 লাখ দেখাবো, বা একের পিঠে 1000খানা শূন্য বসিয়ে দেখাবো যে এন এর কোনো একটা ভ্যালুর জন্য এই যোগফলটার ভ্যালু এইটা আসে, সেটা সম্ভব? দেখে অসম্ভব মনে হচ্ছে। দেখ এই যেটা যোগফলটা, টার্মগুলো কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, দে আর ডিক্রিজিং, এই টার্মগুলো আস্তে 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 ডিক্রিজ হচ্ছে, এবং সেগুলো আমরা যোগ করছি, এত ছোট ছোট সংখ্যা, এগুলো খুব স্মল নাম্বার। অথচ এই যোগফলটা ইট ক্যান বি আরবিটারি লার্জ, ইট ক্যান বি আরবিটারি লার্জ, মানে তুই যা ভাবতে পারিস, ইভেন এটা টু দি পাওয়ার 100 ধরে নিতে পারিস। আমি সেই এন এটাখানে আমি খুঁজে বের করে দেবো, এন এর ভ্যালু, আই ক্যান গিভ ইউ দ্য ভ্যালু অফ এন, যে যে এন অতগুলোর এন নিলে মানে 1/2, 1/3, 1/4 করে ওই 1/n অব্দি গেলে তুই এর যোগফলটা তুই যা চাস তাই দেখাতে পারবি, ইট ক্যান বি এনিথিং। ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য পয়েন্ট। দেখ, এটা আপাতত এই জায়গাটা অব্দি বোঝা গেছে আশা করি, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ভেরি গুড। এটা যদি বোঝা গিয়ে থাকে, আমি আমার মনে হয় আমি করছি সেকেন্ড থিওরেম থেকে, মানে সেকেন্ড যে লিমিট থিওরেম, এই দুটো থিওরেমের স্টেটমেন্ট আসে কিন্তু পরীক্ষায় অনেক সময়। ঠিক আছে, স্টেটমেন্ট গুলো ভালো করে মনে রাখবি। আর এই যে অঙ্কগুলো করলাম, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার পারপাসে খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো। দরকার হলে আমি যে বই তোদেরকে দিয়েছি, ওই আপলোড করেছি, ওই বইটা থেকে পড়বি, সবকিছুই আছে, পেয়ে যাবি ওখান থেকে মোটামুটি। এই এই হচ্ছে মোটামুটি আমাদের একটা মোটামুটি সিকোয়েন্সের চিত্র। এইগুলোই মোটামুটি তোদের সিকোয়েন্স থেকে আসে। আর কিছু আছে তোর প্রশ্ন যেগুলো আহ, তোর চ্যাপ্টারের ইয়েতে রয়েছে, এক্সারসাইজে রয়েছে, তো সেগুলো তোরা করতে পারিস। তোদের কাছে বই থাকলে সেখান থেকে করতে পারিস, বা আমি যেখান থেকে আপলোড করেছি বা সেখানে প্রবলেমগুলো দেখবি, দেখে সেখান থেকে করতে পারিস। আর অবশ্যই সেকেন্ড লিমিট থিওরেমের যে এক্সাম্পল যেগুলো দেওয়া রয়েছে, ওইগুলো অবশ্যই করিস। ঠিক আছে? আচ্ছা, আজকে আমার এইটা জিনিসটা বলার উদ্দেশ্য ছিল না, কিন্তু ভালোই হলো, এটা বলে ফেললাম, ভালোই লাগলো। আর আমার যেটা আজকে যেটা আরো বলবো ভাবলাম, সেটা হচ্ছে এর পরের অংশটা বলতে অবভিয়াসলি সিকোয়েন্সের পর যেটা আসে সেটা হচ্ছে সিরিজ। আচ্ছা, সিরিজ নিয়ে তোদেরকে একটা জিনিস দেখাবো, কেন সিরিজ পড়বি। আচ্ছা, কোথায় গেল এটা, বোর্ডটা এটা, তাহলে এরপর একটা করি। তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে সিরিজ। সিরিজ সিরিজ নিয়ে, সিরিজ বলতে কিরম সিরিজ, অবভিয়াসলি এই শব্দটা থাকবে, ইনফাইনাইট। তো এখন প্রশ্ন হচ্ছে, ইনফাইনাইট সিরিজ আমরা পড়তে যাব কেন, হোয়াই, কি কারণে পড়তে হবে? এবং একটা তো যোগফল সামান্য, যোগফল মানে সিরিজ মানে কিছুই না, কিন্তু যোগফল কতগুলো সংখ্যা আমি যারা জানি না, বা জানি, না জানলে তো যোগ করা যাবে না, জানি ধর কিছু সংখ্যা আছে এখানে, আরবিটারি কিছু সংখ্যা থাকবে, অবভিয়াসলি আপ টু ইনফিনিটি অব্দি, সেই সংখ্যাগুলোর যোগফল, দ্যাট ইজ সিরিজ, আর কিচ্ছু নয় কিন্তু। মানে আর একটু ম্যাথামেটিক্যালি যদি বলি, A1 A2 A3, এই যে যোগফলটা, এটাকেই সিরিজ বলি। একটু আগে পড়লি 1/2, 1/3, এটা একটা সিরিজ আপ টু ইনফিনিটি। এবং কেন সিরিজ, কি কিরকম সিরিজ এগুলো? ইনফাইনাইট সিরিজ। ইনফাইনাইট সিরিজ কেন? এই যোগফলটা আপ টু ইনফিনিটি অব্দি। আরো সিম্পল একটা উদাহরণ দিই, 1
+2 +3 প্লাস ডট ডট করে আপ টু ইনফিনিটি অবধি। এই যে যোগফলটা, কতগুলো নাম্বার দেওয়া আছে রিয়েল নাম্বার, তার যোগফল, সেটা একটা সিরিজ। এবং এটা হচ্ছে ইনফিনিট সিরিজ। কেন? ইনফিনিটি অবধি। ঠিক আছে, আমরা এখানে যে যে জিনিসটা পড়বো এই চ্যাপ্টারে, যেটা যে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ইনফাইনাইট সিরিজ। ইনফাইনাইট সিরিজ কার? কিছু কনস্ট্যান্টের, কিছু রিয়েল কনস্ট্যান্টের, রিয়েল কনস্ট্যান্ট। রিয়েল কনস্ট্যান্ট কেন? রিয়েলের বাইরেও কমপ্লেক্স নাম্বার আছে জানিস, সেই কমপ্লেক্স কনস্ট্যান্টেরও সিরিজ হতে পারে, সেখানেও কনভার্জেন্স ডাইভারজেন্সের ব্যাপার আসতে পারে। তো সেই সমস্ত জিনিস আমরা পড়বো না, আমরা যা পড়বো সম্পূর্ণ রিয়েল নাম্বারের মধ্যে পড়বো এবং রিয়েল কনস্ট্যান্ট পড়বো, কোনো রিয়েল ফাংশন নয়। রিয়েল ফাংশনেরও সিরিজ হতে পারে। যেমন আমি যদি বলি এরম x² x³ এরম হতে পারে, এরম এক্স একটা ফাংশন, বা ফাংশনগুলো ডিফারেন্ট হতে পারে, এদের কোনো সিরিজ হতে পারে। আমরা এই সমস্ত জিনিস এখানে স্টাডি করব না। ঠিক আছে, এই সমস্ত জিনিস করব না, আমরা অনলি স্টাডি করব কিছু নাম্বার রয়েছে, সিম্পল কিছু নাম্বার রয়েছে, মানে আপাতত ভেবে নে সেই সিম্পলেস্ট কিছু নাম্বার, রিয়েল নাম্বার, যাদেরকে আমরা কনস্ট্যান্ট বলে অভ্যস্ত, রিয়েল নাম্বার বলি, সেইগুলোর যোগফল রয়েছে এবং সেই যোগফলটাকে আমাকে বের করতে হবে। সবসময় বের করা যাবে তা নয়, কখনো কখনো যোগফলটা বের করা যাবে, কখনো কখনো বের করা যাবে না। যখন যাবে না, সেখানে এক ধরনের মুশকিল তৈরি হয়। আচ্ছা, সেটার জন্যই আমি যেটা প্রথমেই কোশ্চেন করলাম যে ইনফাইনাইট সিরিজ আমরা পড়বো কেন। ধর আমি তোকে যোগ করতে বললাম 1 2 3 4 করে 10 অব্দি, বা 1 থেকে 10, হোয়াট ইজ দ্য রেজাল্ট? 1 থেকে 10 এর যোগফল কত হবে? কেউ স্পিডে বলতে পারবি 1 থেকে 10 এর যোগফল কত হবে? ছোটবেলায় এপির ফর্মুলা পড়েছিলি না? n² + n/2, n ইন্টু n 55। প্লাস, যাই হোক 55ই হবে, n ইন্টু n + 1/2, 55। তো সেই বসাবি, বেরিয়ে গেল। তার মানে কি করলি? তুই 10টা টার্ম অব্দি যোগ করলি, তাই তো? হুম, আমি যদি বলি 11টা টার্ম যোগ কর, 11 যোগ করে দে, তার সাথে যা বেরোবে হলো 66। হুম, এরম ভাবে আমি যদি তোকে বলি 20টা টার্ম যোগ কর, 30টা টার্ম যোগ কর, 40টা টার্ম যোগ কর, 400টা টার্ম যোগ কর, ইউ হ্যাভ এ ফর্মুলা, তুই যোগ করে আমাকে বলে দিতে পারবি। কিন্তু হোয়াট অ্যাবাউট আমি যদি তোকে বলি এটা ইনফাইনাইট অব্দি যোগ কর, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? মানে ম্যাথামেটিক্যাল সেন্সে তাহলে মানে কি অ্যান্সার দেবো, বা ভ্যালুটা কত হবে, বা ভ্যালু আদৌ হবে কি, কি দিতে পারবো, এটাই আমাকে জানতে হবে। দিস ইজ দ্য থিওরি অফ ইনফাইনাইট সিরিজ। ইনফাইনাইট সিরিজ যেটা আবার তোকে দেখাতে যাচ্ছিলাম সেটা আবার দেখাই। আমি এটা খুঁজে বের করে রেখেছিলাম আজ দুপুরবেলা। হ্যাঁ, এগুলো করার মতো কিছু নেই, কিন্তু খুব ইন্টারেস্টিং এবং মানে মানে থট প্রভোকেটিং, মানে চিন্তার বাইরে। তোরা কেউ যদি চাস, রামানুজনের, আমাদের গ্রেট ম্যাথামেটিশিয়ান রামানুজন, ভারতবর্ষে সবাই জানিস মোটামুটি অল্প বিস্তর। রামানুজন জীবদ্দশায় অনেক কাজ করেছে, খুব অল্পই জীবন, কিন্তু ওইটুকুনি সময়তেও দেখবি প্রফেসর হার্ডি বলে একজন ভদ্রলোক রয়েছেন, ম্যাথামেটিশিয়ান, গ্রেট পিওর ম্যাথামেটিশিয়ান হার্ডি। তো হার্ডিরও একটা ম্যাথামেটিক্সের বই রয়েছে, দেখবি খুব সুন্দর বই, মানে পড়ার মতন বই, ডাউনলোড করলেও পেতে পারিস আর কি। তো যাই হোক, সেই বই, এই বই বলছি তো, রামানুজন আর হার্ডির অনেক কাজ রয়েছে। তো কোনো কোনো ভাবে রামানুজন হার্ডিকে চিঠি লিখেছিলেন, এবং চিঠি লিখে তিনি রামানুজন যে এক ধরনের সিরিজের খোঁজ পেয়েছিলেন, সেই খোঁজ হার্ডিকে জানিয়েছিলেন, এবং পরবর্তীকালে দুজনে অনেক কোলাবোরেট করে অনেক কাজকর্ম করেছিল জানিস। তো রামানুজনের ডিসকভারি, এই ধরনের জিনিস যেটা তোরা স্ক্রিনে দেখতে পাচ্ছিস, দ্য রামানুজন সামেশন 1 + 2 + 3 আপ টু ইনফিনিটি ইজ ইকুয়ালস টু -1/12। অ্যাস্টনিশিং, মানে একটা জিনিস, মানে ভাবাই যায় না, এটা -1/12, মানে কি করে আসতে পারে? একটা পজিটিভ সিরিজ ধারে রয়েছে লেফট হ্যান্ড সাইডে, সেটা যোগ করে আলটিমেটলি -1/12 এসছে। হ্যাঁ, তো সেই সময়টা, এই যে সিরিজগুলো, এই সিরিজগুলোর অস্তিত্ব বা সেই সময় খুব কমই কাজ হয়েছিল। তো
সেইগুলো যেভাবে কাজ হয়েছিল বা মানুষ সেই সময় যেভাবে ম্যাথামেটিশিয়ানরা যেভাবে কাজ করেছিলেন, রামানুজন সেইভাবে কাজ করেননি। অ্যাকচুয়ালি রামানুজনের কোনো পুঁথিগত, আমরা যেমন বিদ্যালয়ে পড়ছি, ডিগ্রি নিচ্ছি, এই ধরনের কোনো কিছু ছিল না। তো নিজেই নিজের মনে বা আহ, নিজেই নিজেকে ট্রেন করেছিলেন ম্যাথামেটিক্সে। এবং আগের দিন বলেছিলাম যে প্রুফগুলো হয়তো তার কাছে খুব ট্রিভিয়াল ছিল, বা আমরা নর্মাল ভাবে একটা প্রুফ যেমন ভাবে করি ম্যাথামেটিক্সের কোনো একটা প্রমাণ, তার কাছে সেই প্রমাণ জানতো না। তার কাছে যে কোনো একটা জিনিসকে যেভাবে ট্রিভিয়াল মনে হতো, বা এই প্রুফের এটা এভাবে প্রুফ হচ্ছে মনে হবে, সেটা আমাদের কাছে অনেক জটিল। মানে অন্যান্য আমরা যেভাবে আমরা কনসেপ্ট, মানে আমরা যেভাবে ম্যাথামেটিক্স করে আসি, বা সেই সময়কার নর্মাল আমাদের মতো, বা হার্ডি বলি, বা সেই সময় সেই বিশ্বের অন্যান্য ম্যাথামেটিশিয়ানরা যেভাবে ম্যাথামেটিক্স দেখে এসছে বা করে এসছে, তাদের কাছে সেই পাথটা সম্পূর্ণ আলাদা ছিল। এবং সেটা মানে সেই এক্সপ্লানেশন একমাত্র রামানুজনই দিতে পেরেছে। ইভেন রামানুজনের এখনো অনেক সিরিজ আছে যেগুলো সামেশন রামানুজন বলে দিয়েছেন সামেশন এইভাবে যোগ করলে, কিন্তু সেটা আজ অব্দি প্রুফ হয়নি। আজ অব্দি কেউ প্রুফ করতে পারেনি। অনেকগুলো প্রুফ হয়েছে, অনেকগুলো প্রুফ আজ অব্দি কেউ করতে পারেনি। তো এগুলো সেই জিনিস নয়, এটা খুবই সহজ। তো এটা প্রুফ করতে গেলে, আচ্ছা এই রামানুজনের ছবি টবি আছে। আহ, আচ্ছা রামানুজনের নাম বলতে গেলে, এই রামানুজন জিটা ফাংশন বলে এক ধরনের ফাংশনের কথা তোদেরকে বলি, যেটা নিয়ে ভবিষ্যতে কেন এখনো ইভেন আনসলভ প্রবলেম ম্যাথামেটিক্স এর একটা রয়েছে, যে জিটা ফাংশনের রুট এখনো খুবই ম্যাথামেটিক্স এর একটা জায়গা, যেটা হচ্ছে রিসার্চের জায়গা ইভেন এই মোমেন্টে দাঁড়িয়ে, যেটার সাথে রিম্যান হাইপোথিসিস মানে সম্পর্ক রয়েছে আর কি। রিম্যান হাইপোথিসিস পড়ে দেখিস যদি যারা একটু ইন্টারেস্টেড থাকিস। তো রিম্যান হাইপোথিসিস হচ্ছে জিটা ফাংশনের রুট বের করা নিয়ে। তো সেটার অনেক অ্যাপ্লিকেশন আছে আবার। যাই হোক, এই যে সিরিজ, এটার সাথে এই যে এই জিটা ফাংশনের যোগাযোগ আছে। জিটা ফাংশন বেসিক্যালি আর কিছুই না, এক ধরনের ফাংশন, যেটা হচ্ছে বলতে পারিস অনেকটা ওই গামা ফাংশনের একটা এক্সটেনশন টাইপের, বা ওই তোর 1/n⁴s এই ধরনের যে সিরিজ হয়, সেখানে এখানে ওই এস হচ্ছে কমপ্লেক্স নাম্বার, ওই ধরনের সিরিজের একটা তোর, মানে আমি এই বলতে চাইছি, দাঁড়া, মানে কোথাও যদি থাকে না একটু পরে বলছি, অসুবিধা নেই। তো স- এক ধরনের সিরিজ আছে যেটা আমি বলবো, নর্মাল আমরা আমরা যে রিয়েল সিরিজ যেটা বলছি সেখানে আমরা এনকাউন্টার করি, তার করসপন্ডিং কমপ্লেক্স ভার্সন, মানে সেটা দিয়ে জিটা ফাংশন ডিফাইন হয় নর্মালি। আর সেই জিটা ফাংশন হচ্ছে এখানে দেখতে পাচ্ছিস যে তোদের স্ক্রিনে, যে 1+½ প্লাস এটার জিটা-1, মানে জিটা ফাংশনের -1 পয়েন্টে ভ্যালু যেটা, সেটা হচ্ছে এই যোগফলটা, এবং সেটা হচ্ছে -1/12, 1/12। কিভাবে হয়? খুব সিম্পল। তার জন্য কতগুলো সিরিজ বা সিকোয়েন্স যাই বলিস না কেন, যেখানে সিরিজই বলতে হবে, আর কিছু করার নেই। সিরিজের যোগফলগুলো আমাকে জানতে হবে। নাম্বার 1 যোগফল, সেটা হচ্ছে এইটা, এইটা, এই যে 1 - ½ 1 - ½ প্লাস, মানে 1 আর -1 এর একটা সিরিজ রয়েছে, যেখানে 1 আর -1 অল্টারনেট করে রয়েছে। এই যোগফলটা হাফ, এর যে যোগফলটা হাফ, তোরা কেউ ভাবতে পারিস এই যোগফলটা কি করে হাফ হবে? কি করে হাফ হতে পারে? আমি দেখতে পাচ্ছি তোর একটা নর্মাল ভিউ দিয়েই দেখতে পাচ্ছি যে 1 আর -1 বিয়োগ করলে 0 হয়ে গেল, 1 - 1 বিয়োগ করলে 0 হয়ে গেল, 1 - 1 বিয়োগ করলে 0 হয়ে গেল, সবই 0, যোগ করলে তো 0 হওয়ার কথা। কিন্তু এটা হাফ লিখেছে কেন? ভুল করলেছে কিছু? কিন্তু অদ্ভুতভাবে এটা প্রমাণ করা যায়। ঠিক আছে, পরেরটা দেখ। পরেরটা হচ্ছে আরো মজার। 1 - 2, 3 - 4 আর 5 - 6 এরম ভাবে যাবে, মানে ইভেন যে টার্মগুলো সেগুলো নেগেটিভ, অড গুলো পজিটিভ। এই যোগফলটাও 1/4, ফ্র্যাকশন। খুব স্ট্রাইকিং ব্যাপার। এখানে সময় কিন্তু দেখ, ইন্টিজার, একটা ইন্টিজারের যোগফল বা যোগ বিয়োগ করেছি, যেটা সরল করেছি, সেই সরলে কোনো ফ্র্যাকশন আসতে পারে? কোনদিন করেছি সেরকম সরল, যেখানে কতগুলো জিনিসের যোগ বিয়োগ করতে দিয়েছে পজিটিভ ইন্টিজারের, সেখানে যোগ বিয়োগ করে ফ্র্যাকশন আসছে? কি করে আসছে? এটা জানতে গেলে বা প্রুফ করতে গেলে পরের 4টে লাইনকে দেখতে হবে। খুব সিম্পল, তবুও দেখ এটাগুলো ইন্টারেস্টিং। এই যে যেমন ধর, প্রথম যে সিরিজটার কথা বলেছি, এ
ওটার ভ্যালুর এ ধরে নিয়েছি, আমি কত ভ্যালু তো জানি না, ওই 1 - 1 1 - 1 +1 - 1 +1 - 1 যে সিরিজটা, এটার ভ্যালু এ ধরে নিয়েছি। এবার এ সিরিজ থেকে এটার ভ্যালু এ ধরে নিয়েছি। এবার দুদিকে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সাইডে 1 বিয়োগ করেছি, দুদিক থেকে করা যায়, কোনো অসুবিধা নেই। 1 - a আর এদিকটা 1 - a পুরোটা। এবার কি করেছি, এদিকটা 1 - a রেখেছি। এবার এদিকটা যে তোর রাইট হ্যান্ড সাইড যে 1 - এই জিনিসটা আসছে, এটাকে আমি ব্র্যাকেটটাকে খুলে দিয়েছি। তার মানে এটা দেখ হয়ে গেল 1, এই মাইনাসটা এই 1-এর ঘাড়ে এসে গিয়ে -1, আবার এই মাইনাসটা পরের মাইনাসের ঘাড়ে এসে গিয়ে সেটা +1। তার মানে আলটিমেটলি 1 - 1 + -1 +-1 +-1 এরকম ভাবে আসছে। তার মানে দেখ, এটা বেসিক্যালি আলটিমেটলি ওই যে এ যে ভ্যালুটা ধরেছিলাম ওই ভ্যালুটাই রাইট হ্যান্ড সাইড এসে যাচ্ছে। দেখ 1 - 1 +1 - 1 +1 - 1 +1 - 1 এরকম ভাবে থাকছে সবাই। সুতরাং ওই 1 - a ইজ বেসিক্যালি নাথিং বাট ইজ ইকুয়ালস টু এ। তাহলে এর থেকে যদি দুটো থেকে সলভ করিস, তাহলে এর ভ্যালু কত পাবি? হাফ। মজার জিনিস, এর ভ্যালু হাফ পাওয়া যাচ্ছে এই সিরিজটার। এই একটা অদ্ভুত সিরিজ, 1 - 1 +1 - 1 আছে, কেটে 0 হয়ে যাওয়ার কথা, অদ্ভুত ভাবে হাফ আসছে। বিশেষ কর এই সিরিজটার ভ্যালু হাফ তো আসবেই। তুই তোর মনে যে কোনো পজিটিভ নাম্বার ধর, নেগেটিভ নাম্বার ধর, আমি এই সিরিজটার ভ্যালু সেটা দেখাতে পারি। তুই যদি মনে করিস এই সিরিজটার ভ্যালু 5 দেখাবো, আমি দেখাতে পারবো। তুই যদি বলিস এই সিরিজটার ভ্যালু -5 দেখাতে পারবো, -4 দেখাতে পারবো, যা খুশি ধর দেখাতে পারবো। আমি দেখাতে পারি, কিন্তু আপাতত দেখানোর চেষ্টা করছি না। খুব সিম্পল, একটু পরে বুঝে যাবি, নিজেও দেখাতে পারবি। আচ্ছা, আমি তারপরে এটার থেকে তারপরেরটা প্রুফ করবো, 2 নম্বরটা। 1 - ½ +3 - 4 +5 - 6, ওটা 1/4 হচ্ছে। কিছুই না, বুঝতে পারছিস, এগুলো হচ্ছে কিছুটা ম্যানিপুলেশন। কি করে 1/4 হচ্ছে? কিছুই না, এই যে নতুন 2 নম্বর যে এর ভ্যালুটা 1/4 হবে, এটাকে আমি বি ধরে নিয়েছি, আর কিছুই না। আর প্রথমটাকে তো এ ধরেছিলাম, তাহলে a - b কত হবে বের করছি। তাহলে এইটার থেকে এইটা বিয়োগ করব, এই দুটো সিরিজ বিয়োগ করব, দুটো সিরিজ বিয়োগ করলে এই বিয়োগ এই জিনিসটা আসবে। তো এবার এই জিনিসটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করে লিখি, মানে দেখ এই বিয়োগফলটা বা এই বিয়োগটা টার্ম বাই টার্ম যদি করি, এর প্রথম টার্ম থেকে এর প্রথম টার্ম, এর সেকেন্ড টার্ম থেকে এর সেকেন্ড টার্ম, এরম ভাবে যদি করি, তাহলে আলটিমেটলি a - bটা আসছে দেখ 0 +1 - 2 +3 - 4 +5 - 6 এরম ভাবে আসছে। তার মানে বেসিক্যালি এই জিনিসটা ইজ দিস রাইট হ্যান্ড সাইড ইজ নাথিং বাট বি। এটাই বি, বিটা কিন্তু এটাই ছিল। এই যে এই সিরিজটা 1 - 2 +3 - 4, 1 - 2 +3 - 4। তাহলে বি যদি, এর দিকটা যদি বি আসে, তাহলে a - b ইজ ইকুয়ালস টু বি। তাহলে কি পাওয়া যাচ্ছে? বি এর ভ্যালু 1/4 পাওয়া যাচ্ছে। এর ভ্যালুটা আমি হাফ একটু আগে প্রমাণ করে দেখেছি। তাহলে এর ভ্যালু যদি হাফ বসিয়ে দিই, বি এর ভ্যালু 1/4 আসে। একটা পেলাম। লাস্ট সি, এই যে যোগফলটা আমাকে দিয়েছিল, এই যোগফলটা আমি সি ধরে নিলাম, 1 +½ +3 +4 +5 এইটা। এবার বি মাইনাস সিটা করছি, বি মাইনাস সি মানে হচ্ছে এইটা মাইনাস এইটা, এই দুটো সিরিজের বিয়োগফল করছি। এবং এখানেও বিয়োগফলটা আমরা টার্ম বাই টার্ম করছি, এবং টার্ম বাই টার্ম বিয়োগফল করলে এটা আলটিমেটলি আসবে, দেখবি টার্ম বাই টার্ম যদি তোরা বিয়োগ করিস, প্রথমটা 0, তারপরটা -4, তারপরটা -8, তারপরটা -12 এরকম ভাবে আসবে। তাহলে বি মাইনাস সি ইজ নাথিং বাট এই -4 -8 -12 এইরকম আসছে। তুই ওখান থেকে -4টাকে কমন নিলে 1 + 2 + 3 এরকম ভাবে আসছে। এবার এই 1 + 2 + 3 ডট ডট করে আপ টু ইনফিনিটি, এটা ইজ নাথিং বাট সি ইটসেলফ, কারণ সিটাকে আমি যেটাকে ধরেছিলাম এই সিরিজটা, সি ইজ 1 + 2 + 3 + 4 + 5 + 6 এইটা। তাহলে ওটার জায়গায় সি যদি বসিয়ে দিস, তাহলে সিটা পাওয়া যাচ্ছে বি ইজ ইকুয়ালস টু -3c, এটা পাওয়া গেছে। আর বি এর ভ্যালু আগের লাইনে বের করেছি 1/4, তাহলে সি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? -1/12। ঠিক আছে, এই হচ্ছে মেথড। এই মেথডে প্রমাণ করলে দেখতে পাচ্ছি এরকম একটা ভ্যালু আসছে। হুম, দেখ এই সিরিজটা আরো ইম্পর্টেন্ট কেন, পরের লাইনটা পড়ে দেখ কি লিখেছে। Why this is important? Well, for the starters, it is used in string theory. স্ট্রিং থিওরিতে এইগুলো এটা ব্যবহার করা হয় পর্যন্ত। হ্যাঁ,
not the Stephen Hawking version, unfortunately, but actually in the original version of string theory called bosonic string theory. Now, unfortunately, bosonic string theory has been somewhat outmoded by the current area of interest called supersymmetric string theory, but the original theory still has its use in understanding superstrings, which are integral parts of aforementioned updated string theory. তো যাই হোক, ব্যাপারটা শুধু শুধু কিছু না, এটা একটা অ্যাপ্লিকেশনের জায়গা বলে দিয়েছে যে স্ট্রিং থিওরিতে এই এই জিনিসের ভ্যালু, এই জিনিসটা হচ্ছে, এটার ইভেন ইউজ পর্যন্ত হয়। ঠিক আছে, তাহলে কেন পড়বি, এখানে আরো অনেক কিছু আছে, তোদেরকে দিয়ে দেবো, দরকার হলে লিঙ্ক দেখে নিস। এগুলো খুব বেশি, এগুলো হচ্ছে ইন্টারেস্টিং এর জিনিস, কিন্তু পরীক্ষার পারপাসে গুরুত্বপূর্ণ নয়। কিন্তু যেটা তোকে এখান থেকে শিখতে হবে বা শিখলি, সেই জ্ঞানটা হচ্ছে এই যে ইনফাইনাইট সিরিজের যোগফল বা বিয়োগফল বা ইনফাইনাইট সিরিজ নিয়ে আমরা যখন হ্যান্ডেল করছি, ইউ শুড বি কেয়ারফুল, ইউ শুড বি কেয়ারফুল এনাফ। কেন কেয়ারফুল এনাফ? যে ইনফাইনাইট সিরিজের যোগফল বা বিয়োগফল ইজ নট সিমিলার টু হোয়াট উই, আমরা যেটা অলরেডি শিখে এসেছি যে ফাইনাইট সিরিজের যেভাবে যোগফল বা বিয়োগফল হয়, সেটা ইনফাইনাইট সিরিজে কিন্তু সেই জিনিসটা খাটছে না, দ্যাট ইজ নট অ্যাপ্লিকেবল। একটা ইনফাইনাইট সিরিজকে আমাকে হ্যান্ডেল করতে গেলে আমাকে কেয়ারফুল থাকতে হচ্ছে, না হলেই আমি দেখতে পাচ্ছি এই ধরনের অ্যাবসার্ডিটি অ্যারাইজ করছে, এই ধরনের অ্যাবসার্ডিটি 1+2+3+4 এটা আপ টু ইনফিনিটি যোগ করলে -1/12 হচ্ছে। ইভেন এটা -1/12 কেন, ওটাকে যা খুশি তাই দেখানো যেতে পারে। এটা রামানুজন দেখিয়েছিল কেন, এটা প্রচন্ড স্ট্রাইকিং। ফার্স্ট অফ অল, এটা তো 1/12 মানে -1/12, এটা তো একটা তোর ফ্র্যাকশন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা আবার নেগেটিভ ফ্র্যাকশন। আর রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে পুরোটাই পজিটিভ ইন্টিজার, মানে আলটিমেট এটা মানে কন্ট্রাডিকশন। এই জন্য দেখিয়েছিল, আরো আর কিছু না, কিন্তু এটা আরো অনেক ভ্যালু দেখানো যায়। তো এই ধরনের সিকোয়েন্সের আইডিয়া সেই সময়টা নতুন ছিল, একদম সেই সময়টা নতুন ছিল রামানুজনের সেই সময় ডাইভার্জেন্ট, এই ধরনের সিরিজগুলোকে আমরা বলি ডাইভার্জেন্ট সিরিজ। ঠিক আছে, সহজ কথায় এই ধরনের ডাইভার্জেন্ট সিরিজের আইডিয়া রামানুজনের সেই সময়, তখনও মানুষ এই জিনিসগুলো নিয়ে বুঝে উঠতে পারেনি, বা সেই খুব কাজ কিছু হয়নি, অল্প বিস্তর তখন কাজ হয়েছে। রামানুজনের কাছে সেই জ্ঞানটা কিন্তু ছিল না, সেই এই জিনিসগুলো কিন্তু রামানুজন জানতো না, কারণ রামানুজনের সেই সময় এই ধরনের শিক্ষা হয়নি, নর্মাল যে আমরা ম্যাথামেটিক্সের যে শিক্ষা আমি বললাম হয়নি, জানতো না। কিন্তু না জেনেই এই যে ডিসকভারি গুলো করেছে, এই জন্যই তো মানে ফেমাস, ইমমর্টাল যাদের, এদেরকে বলা হয় মানে গ্রেটেস্ট ম্যাথামেটিশিয়ান বলা হয়। তো এবং আরো তোরা সেই জন্য বললাম যে যদি যদি তোরা ইন্টারেস্টেড হোস, গুগলে টাইপ করবি রামানুজনের নোটবুক বা লস্ট নোটবুক, সেখানে তুই প্রচুর গুগল সার্চ করে রামানুজনের পাতা পেয়ে যাবি, মানে হাতের লেখা পাতা, সেগুলো ছবি টবি পেয়ে যাবি প্রচুর। এবং সেখানে দেখতে পাবি রামানুজন এরকম মানে হাজারে হাজারে সিরিজ যোগ করেছে, যোগ করে ভ্যালু কত হবে এক লাইনে লিখে দিয়েছে, তোরা ভাবতেই পারবি না কিভাবে হয়েছে, মানে তোরা কেন, মানে মোস্ট অফ দ্য ম্যাথামেটিশিয়ান এখনো ভাবতে পারে না কিভাবে ওটা এক লাইনে যোগফল লিখে দিয়েছে, কিভাবে এসছে, এগুলো পাওয়া যায়। তো তাহলে আমাদেরকে যেটা বললাম সেটা আমাদেরকে কেয়ারফুল হতে হবে যে আমরা যখন সিরিজ পড়ছি, তখন সিরিজের মধ্যে ইনফাইনাইট সিরিজ পার্টিকুলারলি যখন পড়ছি, ইনফাইনাইট সিরিজের মধ্যে উই শুড বি কেয়ারফুল যে ইনফাইনাইট সিরিজের মধ্যে এক ধরনের সিরিজ আছে যাদেরকে যোগফল আমরা নর্মাল রিয়েল যে আমরা ফাইনাইট সিরিজ সেইখানের মতন করে করতে পারছি না, এবং সেখানে আমাকে কেয়ারফুল হতে হবে এবং জানতে হবে সেগুলোকে কিভাবে যোগ করা যায় বা যায় না, কখন যায়। ঠিক আছে, আশা করি এই অবধি বোঝা গেছে। হুম। আচ্ছা, বেশ, এগুলো গল্পের মতো কিছু না। এবার সিরিজের যে তোদেরকে বললাম, কিন্তু সিরিজের চ্যাপ্টারটা পড়া অতীব সহজ। কেন অতীব সহজ? প্রথম কথা হচ্ছে সিরিজ থেকে অঙ্ক দেবে তোদেরকে, এবং 2 নম্বর কথা হচ্ছে সেই অঙ্কগুলো ডিপেন্ড করবে কিছু টেস্টের উপরে, টেস্টের রেজাল্ট, এবং সেই রেজাল্টগুলো অবভিয়াসলি তোদের সিলেবাসে অনলি স্টেটমেন্টটা রয়েছে, এবং সেই টেস্টগুলো জানলেই তুই অঙ্ক করতে পারবি। আর আরো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সিরিজের যে রেজাল্টস, থিওরেম যাই বলিস না কেন, দে আর অল কামিং ফ্রম সিকোয়েন্স। সিকোয়েন্স থেকে ওর সমস্ত রেজাল্ট, সমস্ত থিওরেম, সমস্তটাই কিছু ডিরাইভ করা যায়। হ্যাঁ, সুতরাং ওইখানে যা যা পড়েছিস সেটা সিরিজের ভার্সানে ট্রান্সফার করে ফেলতে হবে। এবং কি করে ট্রান্সফার করবি, কানেকশনটা কোথায় হবে, কানেকশনটা একটা অদ্ভুত জায়গায় হবে, এবং সেই অদ্ভুত মজাটাই হচ্ছে মানে একটা সিরিজকে কখন কনভার্জ করব বা ডাইভার্জ বলবো, সেই ডেফিনেশনের মধ্যে রয়েছে।
সেটা হচ্ছে এই জিনিসটা। সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম, এই শব্দটা, ঠিক আছে? আচ্ছা, এই শব্দটা আমি এক্সপ্লেন করছি, করার আগে একটা জিনিস বলে দিই, কিছু নমেনক্লেচার যেগুলো সবসময় মাথায় রাখতে হয়। এটা একটা সিকোয়েন্স, এটা এই মাঝখানে এন টার্ম লিখলাম কেন, এটা জেনারেল টার্ম বলে। আর এইটাকে এটার বদলে কখনো কখনো এই এত বড় এই যোগফলটা সবসময় লেখা যায় না খাতায়, ঠিক আছে? বারবার বারবার এই এত যোগ 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 দিয়ে কেউ লিখবে না। এটার বদলে কি ইউজ করা হয়, দুটো সিম্বল ইউজ করা হয়, সিগমা এ এন, এন ইকোয়াস টু 1 থেকে ইনফিনিটি। বোঝা গেল? এটা কোনোদিন ভুলবি না। এটা সিগমা, সিগমা মানে কিছুই না, যোগফলটাকে সিগমা বলা হচ্ছে। কোথা থেকে কোথায়? এন এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি, মানে এন এর ভ্যালু 1 বসালাম, এই 1 পেলাম যোগফল, এন এর ভ্যালু 2 বসালি, যোগ করলি, এন এর ভ্যালু 3 বসালি, এ 3 হলো, এগুলো যোগফল বেসিক্যালি, সেটাই হচ্ছে এইটা। এটাই শর্ট হ্যান্ড রূপে এইটা লেখা হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে এটা শর্ট ফর্ম, এর পরেরটা হচ্ছে আল্ট্রা শর্ট ফর্ম, ঠিক আছে? কিরকম? কিছুই না, এটা হচ্ছে এই রকম, ওই এন ফেন উঠিয়ে দাও, ঠিক আছে? সিরিজ বললে সিগমা এ এন বুঝবো এবার থেকে, কিছু নেই লেখা নেই, কিছু লেখা থাকলেও ভালো, না লেখা থাকলেও আরো ভালো, সবসময় বুঝে নেবো সিরিজ মানেই হচ্ছে, আমি যখনই সিরিজ বলছি সিরিজ মানে ইনফাইনাইট সিরিজ, এখানে এন ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি। আর কেউ বলে দেবে না যে এখানে কিছু লেখা নেই মানে কি, লেখা নেই মানে এইটাই, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের আহ, তোর সিরিজের মানে আল্ট্রা শর্ট ফর্ম, এইগুলোই বা এইভাবেই এরপর কিন্তু আমরা অনেক সময়তেই ইউজ করব। আচ্ছা, আমি যেটা বলতে চাইছিলাম এবার, তাহলে আমাদের হাতে একটা সিরিজ রয়েছে, সেই সিরিজ থেকে আমরা যাব তো বা তৈরি করব একটা সিকোয়েন্স, তৈরি করব। কি করে তৈরি করব? সেই সিকোয়েন্সটাকে আমরা বলবো সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম। কিভাবে তৈরি করব? এই সিরিজটা ধর, সরি, সিরিজটা সবসময় এরম ভাবে লেখা হয় এ এন, কোনো ব্র্যাকেট ফ্যাকেট কিছু নেই, এ এন এরম ভাবে লিখলাম, এই লিখলেই বুঝে যাবি এই জিনিসটা দেওয়া আছে। একটা সিকোয়েন্স তৈরি করব, কিরম সিকোয়েন্স? এস এন, হোয়ার এস এনটা কি? এস এনটা হচ্ছে a1 প্লাস a2 ডট ডট করে এন। বোঝা গেল? তার মানে একটা সিকোয়েন্স সিরিজ দেওয়া আছে, সেই সিরিজ থেকে একটা সিকোয়েন্স তৈরি করলাম, সেই সিকোয়েন্সের টার্মগুলো কি এইটা। তার মানে তোরা যদি চাস একটু ভালোভাবে লিখতে, এস ওয়ানটা a1, এস টুটা a1 প্লাস a2, এস থ্রিটা a1 প্লাস a2 প্লাস a3। আশা করি এবার বুঝতে অসুবিধা নেই। তাহলে এই যোগ করে করে আমরা একটা সিকোয়েন্স তৈরি করলাম, যে সিকোয়েন্সটাকে বললাম সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম। কেন পার্শিয়াল শব্দটা এলো? তুই খেয়াল করে দেখ, এই যে সিকোয়েন্সের টার্মগুলো আর কিছুই নয়, কিন্তু এটা হচ্ছে এই সিরিজের টার্মগুলোরই যোগফল আপ টু সার্টেন পয়েন্ট। মানে এস ওয়ান মানে একটা টার্মের যোগফল, এস টু মানে দুটো টার্মের যোগফল, এস থ্রি মানে তিনটে টার্মের যোগফল, এস টেন মানে 10খানা টার্মের যোগফল। তার মানে সিরিজের এই সিরিজটারই যোগফলটা আমরা বের করছি আপ টু সার্টেন টার্ম। তার মানে এস টেন হলে সিকোয়েন্সের যে 10 নম্বর টার্ম এস টেন, সেটা আমাকে কি দিচ্ছে? দ্যাট ইজ গিভিং আস এই সিরিজের সাম আপ টু 10, 10খানা টার্মের যোগফল অব্দি দিচ্ছে। তাই জন্য পার্শিয়াল শব্দটা, আমাকে সামটা কিন্তু কেউ দিতে পারছে না, পার্শিয়াল সামটা দিচ্ছে। এরপর হচ্ছে আসল মজা। মজাটা কোথায়? এরপর এই যে কানেকশন বিটুইন সিরিজ আর সিকোয়েন্স, এই কানেকশনটা কিভাবে করব? ভায়া কনভার্জেন্ট, মানে কানেকশন বলতে কনভার্জেন্টের কানেকশন, আর কিছুই না। যে একটা সিকোয়েন্সকে, সরি, সিরিজকে কখন কনভার্জেন্ট বলবো? না, তার সিকোয়েন্স আর পার্শিয়াল সামটা যদি কনভার্জ করে, ব্যাস। তোরা সিকোয়েন্সের কিন্তু কনভার্জেন্সের ডেফিনিশন জানিস, জানিস না কিন্তু তা নয়, দুখানা ডেফিনিশন পড়ে এসেছিস একটা সিকোয়েন্সের কনভার্জেন্টের, একটা নর্মাল আর একটা কচিস। ওই যা পড়েছিস এখানে অ্যাপ্লাই হবে, তুই ভেবে নে সিকোয়েন্সের কনভার্জেন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু, সিরিজ হ্যাঁ, সিরিজের কনভার্জেন্ট, সিরিজ কনভার্জেন্ট
এটা বেসিক্যালি হয়ে যাচ্ছে কনভার্জেন্ট অফ সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম। ঠিক আছে, বোঝা গেল? মানে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম কখন কনভার্জ করবে, এটার আবার তোরা দুটো ডেফিনেশন জানিস, এটা নর্মাল আর একটা হচ্ছে কচি। দুটো জিনিসই এখানে লিখতে পারিস বা অ্যাপ্লাই করতে পারিস। সেই দুটো জিনিসে অ্যাপ্লাই করে এর কনভার্জেন্সের তুই যদি ডেফিনেশন লিখতে চাস লিখতে পারিস। আর এটা কনভার্জ করবে মানে কি, সিকোয়েন্সটা, এই সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম কনভার্জ করবে মানে কি? কনভার্জ করবে মানে হচ্ছে ওই এসেনটা কোন একটা ফাইনাইট এল এর দিকে যাবে, তাই তো? হ্যাঁ, বাউন্ডেড। হ্যাঁ, বাউন্ডেড তো কনভার্জ করলে বাউন্ডেড হবেই। ঠিক আছে, হ্যাঁ কনভার্জেন্ট সিকোয়েন্স হলে বাউন্ডেড হয়, ওটা নিয়ে ভাবার কিছু নেই। তো আমার হচ্ছে কনভার্জেন্ট, এখানে মানে কনভার্জেন্ট আরো পাওয়ারফুল। তোরা তো পড়েছিস বাউন্ডেড সিকোয়েন্স হলে কনভার্জ নাও করতে পারে, কিন্তু 1 - 1 1 - 1 কনভার্জ করছে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কনভার্জেন্ট হচ্ছে মোর পাওয়ারফুল। তাহলে এসেনটা কোন একটা এল এর দিকে যাবে, ওই এলটাকেই ওই ওই যে সিরিজটা ছিল, তো সিরিজটার যে ভ্যালু, সেটা বলতে পারিস কনভার্জেন্ট সিকোয়েন্সের ভ্যালু, এটাই হচ্ছে এল বেসিক্যালি। মানে এটা এল এর দিকে যাওয়া মানে কি, এটা এল এর দিকে যাওয়া মানে সহজ কথায় তো আমরা বলতে পারি এইটা n টেন্ডস টু ইনফিনিটি এস এন ইকুয়ালস টু এল, মানে সহজ কথা এটা নর্মাল ডেফিনেশন বা কচিস ডেফিনেশন দিলে এস এম মাইনাস এন টেন্ড করে করতে ধরতে পারিস। তো এইটা যদি হয় তাহলে এই সিরিজটা বলা হয়, এই যে সিরিজটাকে বলা হয় কনভার্জেন্ট, অথবা বলতে পারি যে ইকুয়াল টু না লিখে অনেক সময় এরকম দেওয়া হয় সহজ কথা, ইকুয়াল টু সবসময় জেনারেলি লেখা হয় না, কারণ ইকুয়াল মানে তো দুটো একদম ইকুয়াল সেই জিনিসটা তো নয়, এর বেসিক্যালি কনভার্জেন্ট। কনভার্জেন্ট মানে সবসময় তীর চিহ্ন দেওয়া হয়, এবং সিরিজটা যে আমাকে অরিজিনাল যে সিরিজটা দেওয়া ছিল সেটাকে বলা হয় কনভার্জেন্ট সিরিজ। সেটা একটা সিরিজকে কখন কনভার্জ বলবো, তার সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম যদি কনভার্জ করে। এবার তার সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম কনভার্জ করলে তার কি কি রেজাল্ট আছে, তার ডেফিনেশনটাকে আমরা আবার ঘাঁটবো। সেখান থেকে সেই ডেফিনেশনটা থেকে আমরা সিরিজের যে কনভার্জেন্টের যে ডেফিনেশন, কারণ আমি এটা হচ্ছে বেসিক থিওরি। এবার মানে এবার পার্টিকুলারলি যে মধ্যে যে ম্যাথামেটিক্সটা আছে সেটা তোকে তো শো করতে হবে যে কি এক্স্যাক্টলি কি হচ্ছে না হচ্ছে। এবং আরেকটা ছোট রেজাল্ট আছে, সেইটা দেখাতে গেলে এই যে এই দিকের যে থিওরিটা সেটাকে আরেকটু আমাকে পরিষ্কার করে ভেঙে লিখতে হবে। এই যে এসেনটা এল এর দিকে যাচ্ছে, এল এর দিকে যাওয়া মানে কি, আমি বেসিক্যালি কচিস যে ডেফিনেশনটা আছে সেটা ইউজ করব। সেটা ইউজ করে এই যে কনভার্জেন্সের যে ডেফিনেশন সেটাকে একটু ভাঙবো, ভেঙে সেটা সিরিজের ক্ষেত্রে সেটা কি দাঁড়িয়ে যাচ্ছে সেই জিনিসটাকে এক্সপ্লেন করবো। এটা আজকে আর করবো না, চাপ নেওয়ার কিছু নেই, তোরা মানে মাথা খারাপ হয়ে যাবে এত রাতে এই সমস্ত পড়লে। তো এই জিনিসটা পরের দিন এক্সপ্লেন করব, এবং এটার সাথে সাথে একটা সিরিজকে কনভার্জেন্ট তো বলে দিলাম, এবং একটা দুটো থিওরেম আছে, রেজাল্ট আছে, সেটা বলবো, এবং বলার পরই কনভার্জেন্সের টেস্ট। টেস্ট বলতে কি, টেস্ট বলতে খুব সিম্পল, আমার দুটো জিনিস আছে। একটা জিনিস হচ্ছে কিছু নোন রেজাল্ট। নোন রেজাল্ট বলতে ওই যেমন সিকোয়েন্সে যেমন কিছু নোন রেজাল্ট ধরে নিয়ে আমরা সেখান থেকে এগিয়েছি, সিরিজও একই রকম ব্যাপার, কিছু নোন রেজাল্ট যেগুলো আমরা সবসময় ট্রু বলে ধরে নেবো, তার প্রুফগুলো হয় পরীক্ষায় কোনোদিন তোকে চাইবে না, আপাতত করার দরকার নেই, কিন্তু তার রেজাল্টটা তুই জেনে রাখবি এবং সেটা ভালোভাবে মনে রাখতে হবে, খুব ভালোভাবে। এবং সেই রেজাল্টটাকে ধ্রুব ধরে নিয়ে তার সাথে কম্পেয়ার করে, বা সেটার থেকে মানে সহজ কথা আমি ওই ভাওয়েল গুলো জানি, সেখান থেকে কনসোনেন্ট গুলো আরো জটিল জিনিসগুলোকে তৈরি করব। এই হচ্ছে ব্যাপার, মোদ্দা কথা। এবং সেখানে সেই তৈরি করবোটা কিভাবে সেটা ডিপেন্ড করছে, কিছু টেস্ট আছে, কিছু মানে বিজ্ঞানীদের কিছু টেস্টের কিছু রেজাল্ট আছে, যেমন নাম আছে অনেক, দেখবি ডিএলএমবার্টস রেশিও টেস্ট, বা আরো কচিস রুট টেস্ট, বা আরো যেমন গাউস টেস্ট, এরকম কিছু নাম আছে, পরের পর দেখবি এই ধরনের কিছু তোদের 4-5টা টেস্ট আছে। এই টেস্টগুলো তোকে করতে হবে, এবং এটার পর এটা তো এক ধরনের আচ্ছা, এই যে আমি এই টেস্টগুলোর কথা বলছি বা এখানে যেগুলো পরের দিন পড়াবো, সেগুলো আমরা যা করব সেগুলো হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে পজিটিভ সিরিজের উপর। পজিটিভ সিরিজ মানে সমস্ত টার্মগুলো পজিটিভ, আরো জেনারেল হতে পারে, কিছু টার্ম নেগেটিভ কিছু টার্ম পজিটিভ, এই ধরনের সিরিজ হতে পারে। সেখানে টেস্টগুলো কি হবে তাহলে, সেখানে কি এই টেস্টগুলো হোল্ড করবে, এই যে আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো হোল্ড করবে গিয়ে, সেটা তোদেরকে জানতে হবে। আর অ্যাবসলিউট কনভার্জেন্স আর কন্ডিশনাল কনভার্জেন্স বলে দুটো ধারণা আছে, সেটা জানতে হবে। আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে একটা সিরিজ দেওয়া আছে, বা সিকোয়েন্স তো আছেই বটে, সিরিজ দেওয়া রয়েছে, টার্মগুলোকে যদি আমরা এদিক ওদিক করি, চেঞ্জ করি, বা তার মধ্যে যদি ব্র্যাকেটিং ইন্ট্রোডিউস করি, প্যারেন্থেসিস যেটাকে বলে ইন্ট্রোডিউস করি, তাহলে কি সাম যেটা যোগফলটা
আনচেঞ্জ থাকবে, না সেখানে কিছু চেঞ্জ এসে যাবে। মানে আমি একটা সিরিজ দেওয়া রয়েছে, সেখানে টার্ম গুলোকে এদিক ওদিক করি, যদি উল্টে পাল্টে দিই, অথবা প্যারেনথিসিস করি, মানে এই দুটো যোগফল আগে করব, এই দুটো যোগফল পরে করব, প্যারেনথিসিস যেটা কাজ আর কি নর্মাল। তো এই দু ধরনের অপারেশন হতে পারে। তো এই ধরনের কোনটাতে কোন সিরিজের ক্ষেত্রে, মানে সিরিজের কি প্রপার্টি থাকলে যে আমরা এই প্যারেনথিসিস ইন্ট্রোডিউস করলেও সিরিজের সাম আনচেঞ্জ থাকবে, আর টার্মগুলোকে ওলট পালট করে দিলেও সামটা আনচেঞ্জড থাকবে, কোন সিরিজের ক্ষেত্রে, কোন সিরিজের কোন প্রপার্টির জন্য হয়। ঠিক আছে, এটা সব এই জিনিসগুলো কিন্তু আমাদের নর্মাল যে আমরা ফাইনাইট সিরিজ এগুলোতে নেই, কিন্তু ফাইনাইট সিরিজে আমরা এটা কিন্তু ভাবতেই পারি না। আমাকে 1+2+3 যোগ করতে দিয়েছে, তুই 1-2 প্যারেনথিসিস করে আগে যোগ করলি, না 2-3 প্যারেনথিসিস করে আগে যোগ করলি, আর কেউ ভাবতেও যাবো না। ঠিক আছে, মানে তুই 1-2 করে 3 করে 3-এর থেকে 3 যোগ করলি 6 হলো, আর ও করলো 3-এর সাথে 2 আগে যোগ করে 5 করলো, তারপরে 1 যোগ করে 6 করলো, রেজাল্ট একই পাবি। কিন্তু সিরিজের এই যে দুনিয়া, এইখানে তুই দেখতে পেলি তো, ওই আমাদের নর্মাল যে কনসেপশন সেগুলো এখানে খাটছে না। ওখানে মানে রুলটাই আলাদা, সেই রুলগুলোকে আমাকে ডেভেলপ করতে হবে, তাই তো? সেই রুলগুলো জানার জন্য এই হচ্ছে পরপর স্টেপ, আমার তখন 2টো ক্লাস লাগবে আর কি, নাহলে হবে না। তো এই হচ্ছে আজকের মতো এই অবধি। এখনো আমি তোকে ডেফিনিশন আর আজকে অব্দি আর বললাম না, এরপর ইচ্ছে করে আর বললাম না। আমি আপাতত এখানেই স্টপ করব। পরের দিন এই ডেফিনেশনটাকে আমি ভাঙবো। ডেফিনেশন কিন্তু বলার, আবার বলছি, নতুন করে বলার কিছু নেই। সিকোয়েন্সের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটাকে আমি ভাঙবো, ভেঙে সিরিজের জন্য সেটা কি হচ্ছে এক্স্যাক্টলি সেটা লিখে দেখাবো, আর কিছুই না। এবং আর কিছু এক্সাম্পল দেবো, তাহলেই বুঝতে পারবি। ঠিক আছে? ঠিক তো আছে। ঠিক আছে, ওকে, তাহলে দেখ এর মধ্যে যদি কিছু এখনো অসুবিধা হয় তাহলে বল, নাহলে আবার তাহলে পরের দিন দেখা হবে আবার। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আবার কালকে আবার কোলেস্ট্রলের যদি সময় হয়, কারো তোদের সুবিধা হয় যেতে বলেছে, যদি যেতে চাস যেতে পারিস। কালকে আমাদের প্রেসিডেন্ট আসছেন, তবে বোধহয় 11টা 11:30টার দিক করে। হ্যাঁ, যদি তোদের সময় সুযোগ হয়, কারণ কালকে পুজোর দিন, অনেকেরই সময় সুযোগ হয় না। তো যদি হয় যাস, এই আর কি, লোকজন আজ দেখছি আলপনা টালপনা দিচ্ছে এই আর কি। হুম, ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাক। হুম। তো ঠিক আছে। যে প্রবলেম গুলো আগের দিন দিয়েছি, আজকে তো আর প্রবলেম দিইনি, আগের দিন যে প্রবলেম গুলো আরো দিয়েছি, স্লাইড গুলো উল্টে দেখিস, অনেক প্রবলেম আছে। সেই প্রবলেম হুম, গুলো করবি, করার চেষ্টা করবি, এবং সেগুলো বলবি আমাকে। ঠিক আছে, ক্লাসের হুম, দিনই বলতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তুই আমাকে আগে বলে দিবি, আমি দরকার হলে আমি এতদিন ফাঁকা ছিলাম, তুই বলে দিতে পারলে আমি তোকে করে দিয়ে দিতাম। ঠিক আছে, সেই জন্যই বারবার বলছি, দিনের দিন দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তুই মাঝখানে আমাকে যখন খুশি দিয়ে দিবি, ঠিক আমি আছে। করে তোকে আমি লিখে করে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে, ঠিক আছে। ওকে, ওকে, আমি তাহলে আজকে এই থ্যাংকস। অবধি ছাড়লাম। হুম। হুম।